আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা হয়তো এখনো জানো না, 2-1 দিনের মধ্যে জানতে পারবে। পরীক্ষা নেওয়ার ব্যাপারে আর কি আমাদের কাউন্সিল, একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত মোতাবেক তোমাদের যে ইনকোর্স পরীক্ষাগুলো আছে সেই ইনকোর্স পরীক্ষাগুলো অনলাইনে নেওয়া হবে। অনলাইনে সিলেবাস আমরা দিয়ে দেবো, প্রশ্ন আমরা করবো। তবে পরীক্ষাটা কি মাল্টিপল কোশ্চেন হবে না ওপেন বুক পরীক্ষা হবে নাকি অন্যভাবে হবে, সেই বিষয়টা নিয়ে কাজ করছেন আমাদের কয়েকজন সহকর্মী। ওনারা বিভিন্ন মেথোডোলজি ট্রায়াল এন্ড এরর করে দেখছেন যে কি করলে তোমাদের সুবিধা হবে বা হচ্ছে সহজভাবে পরীক্ষাটা দিতে পারবে তোমরা, সেটা নিয়ে কাজ করছেন। সেটা অচিরেই তারা ফাইনালাইজ করে জানাবেন। তারপর তোমাদের সেই হিসেবে পরীক্ষা, ইনকোর্স পরীক্ষা শুরু হয়ে যাবে। আর ফাইনাল পরীক্ষা নেওয়ার ব্যাপারেও নির্দেশনা আসছে। এই ফাইনাল পরীক্ষাগুলোও তোমাদের অনলাইনে হবে অথবা অফলাইনে হবে। ফাইনাল পরীক্ষাটা অফলাইনে হওয়ার সম্ভাবনাই বেশি। অফলাইন বলতে বোঝাচ্ছি বরিশালে এসে ক্লাসরুমে যেভাবে আগে হতো সেটা হওয়ারই সম্ভাবনা বেশি। তবে ইনকোর্স পরীক্ষা যেটা আছে সেটা তোমাদের হয়তো অনলাইনেই হয়। সেই হিসেবে সিলেবাস এবং পরীক্ষার প্রিপারেশনের জন্য খুব একটা সময় তোমরা পাচ্ছ না। যদি সিঙ্গেল পরীক্ষা হতো বা 1-2টা পরীক্ষা হতো তাহলে আমি বলবো যে সাফিসিয়েন্ট সময় আছে হাতে। কারণ 15 তারিখ থেকে শুরু হবে, এই জুনের 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। কিন্তু তোমাদের যেটা হবে যে সবগুলা পরীক্ষাই হবে, যতগুলা কোর্স তোমাদের পড়ানো হয়েছে সবগুলারই ইনকোর্স পরীক্ষা হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত জুনের 15 তারিখ থেকে আর কি 30 তারিখের মধ্যে সবগুলা ইনকোর্স পরীক্ষা নিয়ে নেওয়া হবে। সেই জন্য তোমাদেরকে আসলে বেসিক্যালি যে সিলেবাসটা, ইনকোর্সের সিলেবাসটা দিয়ে দেওয়া উচিত এবং ওই দিয়ে দিব। এই ইনকোর্সের সিলেবাসটা তোমরা করতে থাকলে তাহলে ওরা তোমাদের আগে গেল। অনেকগুলা তোমাদের কোর্স কয়টা? থিওরি কোর্স আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। কেমন নয়েজটা কিরকম? স্যার ঝির 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 ঝিরঝির নয়েজ আসতেছে। আচ্ছা, তোমরা ততক্ষণে আমি এটা চেষ্টা করি ফিক্স করার। তোমরা ততক্ষণে তোমরা হচ্ছে যে দেখো তোমাদের কয়টা থিওরি কোর্স পড়ানো হয়েছে সেই হিসাবটা তোমরা করো। স্যার মাইনর দিয়ে থিওরি আছে হচ্ছে 12টা। মাইনর সহ তোমাদের থিওরি কোর্স হচ্ছে 12টা। আর মেজর কয়টা, মাইনর কয়টা? স্যার মেজর কোর্স হচ্ছে 8টা আর মাইনর 4টা। মাইনর কি ল্যাব সহ বলছো? না না স্যার, স্যার, ফিজিক্স আছে যেটা, আর কেমিস্ট্রি, ফিজিক্স 2টা, ম্যাথ। ক্যালকুলাস আর কেমিস্ট্রি। মোট হচ্ছে 4টা। তো জি সবগুলারই পরীক্ষা হওয়ার কথা, সবগুলোরই পরীক্ষা হওয়ার কথা। ফিজিক্স, ক্যালকুলাস,
ইংলিশ, কেমিস্ট্রি সহ যে আমাদের মেজর যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোরও পরীক্ষা হওয়ার কথা আগামী 15 তারিখ থেকে। তো সবগুলোরই সিলেবাস বেসিক্যালি তোমাদের আর কি দিয়ে দেওয়া হবে, বা একাডেমিক কাউন্সিলে পাশ হয়েছে বেশ কয়েকদিন আগে। তো আমাদের ডিপার্টমেন্টের শিডিউল মিটিং আছে আগামীকালকে, একাডেমিক কমিটির মিটিং আছে। তো এই একাডেমিক কমিটির মিটিং এর পর তোমরা অফিসিয়ালি জানতে পারবা। আমি আগে থেকে বললাম কারণ আজকে আমি যেহেতু ক্লাস নিচ্ছি তোমাদের সাথে, সো তোমরা যেন প্রিপারেশনটা অ্যাটলিস্ট আগে থেকে নিতে পারো। কিছু কিছু ডিপার্টমেন্টের একাডেমিক কমিটির শিডিউল মিটিং আগেই ছিল, সো তারা আরো আগে থেকেই আসলে প্রিপারেশন নেওয়া শুরু করছে। আরো আগে মানে খুব আগে না, একদিন কি 2 দিন আগে থেকে শুরু করছে। সো তোমরা শুরু করে দাও, তবে ভয় পাওয়ার কিছু নাই, সিলেবাস একটু হয়তো কমায় দেওয়া হবে তোমাদের। সেটাও ডিপেন্ড করতেছে যে আমাদের যে যে কমিটি হয়েছে, যে কমিটি আসলে প্রপোজ করবে যে কিভাবে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে, তারাই বেসিক্যালি প্রপোজ করবে। ইনিশিয়ালি মৌখিক কিছু নির্দেশনা আছে যে তোমাদের পরীক্ষা নিতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। এটা বড় জায়গা থেকে এটা সিদ্ধান্ত আসছে যে তোমাদের পরীক্ষা নিতেই হবে। আমরাও চাই তোমাদের পরীক্ষা নিতে। এখন তো সমস্যাগুলো তো তোমরা জানোই যে অনলাইনে সমস্যা, প্লাস হচ্ছে এমনি ক্লাসের মধ্যে দেখি অনেকে শুধু যুক্ত হয়ে থাকে, হ্যাঁ, ক্লাস করে না। হ্যাঁ, যেখানে ক্লাস করাটা সবচেয়ে ইজি, যে একটু যুক্ত হয়ে একটু মন দিয়ে ক্লাস করে একটু নোট নেয়া, এটাই অনেকে করে না। তো অনলাইনে আসলে পরীক্ষা নিলে সেটার কোয়ালিটি কিভাবে অ্যাসিওর করা যাবে, সেটা একটা বড় আসলে ওয়ার্ক। তো যাই হোক, সেটারও হয়তো কোনো একটা বুদ্ধি আমাদের বের করতে হবে, কারণ এভাবে তো আর লাইফ থেমে থাকতে পারে না, অনেকদিন থেকেই থেমে আছে আর কত। তোমাদের জন্য সুসংবাদ যে তোমাদের পরীক্ষা শুরু হবে, এবং এই ইন কোর্সের পর তোমাদের ফাইনালও নেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। এই ইন কোর্স পরীক্ষার পর হয়তো বেশি দিন সময় পাবা না, তারপরে ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং ফাইনালটা অফলাইনে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অফলাইন বলতে ইউনিভার্সিটিতে এসে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো সেই হিসেবে প্রিপারেশন নিতে থাকো। আর তোমাদের আমি কোর্স নিয়েছিলাম কয়টা, 2টা কোর্স মনে হয়, একটা নিয়েছিলাম অপটিক্যাল মিনারোলজি, আর একটা হচ্ছে জিওফিজিক্যাল মেথডস, গ্র্যাভিটি এন্ড ম্যাগনেটিক, তাই না? জি স্যার। এর মধ্যে আমি অপটিক্যাল মিনারোলজি মোটামুটি সিলেবাস শেষ করে দিয়েছি। সো সেটাও এত বড় সিলেবাসে আমি পরীক্ষা নেব না, অবশ্যই ইন কোর্স আমি সিলেবাস কম করে আসলে পরীক্ষা নেব। তো ওইখান থেকে যদি অপটিক্যাল মিনারোলজির কথা আমি বলি, তোমাদের তো আমি অপটিক্যাল মিনারোলজির লেকচার গুলো দিয়ে দিয়েছি, তাই না? জি স্যার। সবারই কাছে আছে? হ্যাঁ স্যার, থাকার কথা স্যার, আমাদের তো গ্রুপে শেয়ার করে দেওয়া হয়েছিল। সো তোমাদের অপটিক্যাল মিনারোলজির আমি এই টোটাল 12টা লেকচার তোমাদের পড়ানো হয়েছিল। এই 12টা লেকচারের মধ্যে তোমাদের ইন কোর্সের সিলেবাস 1 নাম্বার লেকচার থেকে 6 নাম্বার লেকচার পর্যন্ত। তবে এটা আর বাড়বে না, এটা থেকে কমতে পারে। কয়টা কমবে সেটা আমি জানিয়ে দেব নির্দেশনা আসার পর, যে তোমাদের কত সিলেবাসের মধ্যে পরীক্ষা নিলে ভালো হয়, বা পরীক্ষার ধরনটা কেমন। অনেক সময় দেখা যায়
যে মানে যদি এরকম আসে, এরকম যদি চিন্তা ভাবনা আসে, এরকম নির্দেশনা আসে যে তোমাদের নিতে হবে এমসিকিউ, সেক্ষেত্রে আমি সিলেবাস একরকমের দিব। আমি আবার যদি বলে যে তোমাদের পরীক্ষা হইতে পারে হচ্ছে ওপেন বুক, তাহলে সেক্ষেত্রে পরীক্ষা আরেকভাবে দিয়ে দিব। তোমাদের যদি সিলেবাস আরেকভাবে দিয়ে দিব। তোমাদের যদি মানে যদি সিদ্ধান্ত আসে যে তোমাদের হচ্ছে রিটেন পরীক্ষা হবে, তাহলে সিলেবাস আমি একটু কমায় দিতে পারি। তবে এই 1 নাম্বার লেকচার থেকে এই অপটিক্যাল মিনারোলজি, পোলারাইজিং মাইক্রোস্কোপ, প্লেন পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড লাইট এবং প্লেন পোলারাইজড লাইট, 7 নাম্বারটা আপাতত দিচ্ছি না। এই 1 থেকে 6, 7 নাম্বারটা কি এক্সটেনশন, সরি, 1 থেকে 7, 1 থেকে 7 তোমরা পড়ো। 1 থেকে 7 এর মধ্যেই তোমাদের পরীক্ষা হতে পারে, বা 1 থেকে 6, 5 এরকম পরীক্ষা হতে পারে। তবে সেটা আমি জানিয়ে দেবো কিছুদিনের মধ্যে। মানে ধরো যে তোমাদের পরীক্ষা তো শুরু হবে ইনশাআল্লাহ জুনের 15 তারিখ থেকে। তো মোটামুটি আমি জাস্ট নির্দেশনাটা আসুক, নির্দেশনাটা আসলে তারপরে যে ক্লাস থাকবে, যে ক্লাসে থাকুক, সেই ক্লাসের মধ্যে আমি এটা তোমাদের জানিয়ে দেবো। তবে আপাতত তোমাদের সিলেবাস হচ্ছে আমি যে লেকচার গুলো তোমাদের দিয়েছি সেখান থেকে 1 থেকে 7 এর মধ্যে তোমরা পুরাটাই পড়ো, বুঝে পড়ো। আর হচ্ছে যে কি ধরনের পরীক্ষা হবে, হ্যাঁ কি ধরনের পরীক্ষা হবে, কি ধরনের ইনকোর্স হবে সেটা আমি জানিয়ে দেবো পরবর্তীতে। হ্যাঁ, এটা হচ্ছে ইনকোর্সের জন্য। আমি এখন যা কথা বলছি সবগুলো ইনকোর্সের জন্য বলছি। 1 থেকে 7, ঠিক আছে? ওকে স্যার। বুঝা গেছে? সবাই শুনতে পারছো, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। 1 নাম্বার লেকচার থেকে 7 নাম্বার লেকচার তোমাদের সবাইকে দিয়ে দেওয়া আছে, সবগুলো লেকচারে এগুলো দিয়ে দেওয়া আছে তোমাদের। অপটিক্যাল মিনারোলজি অনেক আগে শেষ হয়ে গেছে। সো এই 1 থেকে 7 নাম্বার লেকচার পর্যন্ত তোমরা পড়ো, এবং এর মধ্যে যদি ধরো যে কোনো ধরনের সমস্যা ফেস করো এর মধ্যে আমাকে জানাও। এবং বেটার হয় যে অন্য স্যাররা তোমাদের বলার আগে, আমি কি জানি না তোমাদের অন্য কোনো স্যার বলছেন কি যে তোমাদের ইনকোর্স পরীক্ষা শুরু হবে 15 তারিখ থেকে? না না স্যার। স্যার, স্যার আপনি না না স্যার, স্যার, ওইভাবে আমাদের বলেন। ইনফর্ম করা হয়নি স্যার। না, ইনফর্ম করা হয়নি, কারণ এই সিদ্ধান্তটা আমাদের একাডেমিক কমিটির মিটিং থেকে এখনো আসেনি। এটা একাডেমিক কাউন্সিল থেকে আসছে, এটা আরো বড় জায়গা থেকে আসছে। এবং একাডেমিক কমিটি আমরা সিদ্ধান্ত নিব আগামী কালকে। হ্যাঁ, আগামী কালকে আমরা সিদ্ধান্ত নিব যে সেটা আসলে কতটা ফরওয়ার্ড করা যায়। তো এখন অন্যান্য ডিপার্টমেন্টও মোটামুটি প্রিপারেশন নিয়ে নিচ্ছে অনলাইনের ব্যাপারে। তো তোমরাও প্রিপারেশন নিয়ে থাকো। তোমরা ধরো যে এই 7টা, এখন যদি তোমরা ধরো যে অন্য কোর্সের আগেই যদি এটা প্রিপারেশন হয়ে যায়, তাহলে তোমার এই যে 12টা কোর্স, তো এই 12টা কোর্সের মধ্যে একটা কোর্সের প্রিপারেশন হয়ে গেল, বাকি 11টা কোর্সের প্রিপারেশন তুমি নিতে পারবে। বুঝো নাই? আমি তো আরেকটারও সিলেবাস দিয়ে দেবো আজকে। সো মোটামুটি যদি 2টা কোর্সের প্রিপারেশন হয়ে যায় তোমাদের, তাহলে বলতে পারো যে আর বাকি 10টা থাকবে। 2টা হয়ে গেলে আর 10টা আছে। সময় তো বেশি নেই, আজকে 31 তারিখ, আর মাত্র হাতে আছে 14 দিন বা 15 দিন। এর মধ্যে আবার যে পরীক্ষাটা প্রথমে হবে সেই পরীক্ষাটার আগে 1 দিন 2 দিন আছে রাখবে। মানে মোটামুটি তোমরা 10 দিন হিসাব করে আর কি ধরে ওই হিসেবে পড়ালেখা শুরু করে দাও, ঠিক আছে? ওকে। আর হচ্ছে যে তোমাদের আরেকটা কোর্স যেটা আমি পড়াচ্ছি সেটা গ্র্যাভিটি, জিওফিজিক্যাল মেথডস, গ্র্যাভিটি এন্ড ম্যাগনেটিক। তো এখন এখানে আজকে ম্যাগনেটিকের একটা লেকচারের কিছু পোর্শন বাকি ছিল, সেই পোর্শনটা আমরা পড়ি। পড়ার পরে আমরা ধরো যে ম্যাগনেটিক, জিওফিজিক্যাল মেথডস, গ্র্যাভিটি এন্ড ম্যাগনেটিক্স এর সিলেবাসটাও আমরা দিয়ে দেব। স্যার আমাদের কোন ধরনের পরীক্ষার সম্ভাবনাটা বেশি স্যার? এমসিকিউ বা ওপেন বুক স্যার, কোন ধরনের হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে? আসলে এটা স্পেসিফিক্যালি বলা মুশকিল, কারণ আমাদের সবকিছুই চিন্তা ভাবনা করতে হচ্ছে যে এখন ধরো একজন স্টুডেন্টের কিভাবে আমরা নিব। অনেকে আছে যারা ক্লাসে যুক্ত হতে পারে না, ইচ্ছা করে হয় না বা অনিচ্ছা করে হয় না, যাই হোক অনেকে আছে ক্লাসে যুক্ত হইতে পারে না। এইভাবে আমি ধরছি যে ক্লাসে যদি যুক্ত হইতেই না পারে তাহলে সে কিভাবে পরীক্ষা দিবে।
তারপর বাংলাদেশের বর্তমান যে অবস্থা, যেখানে ইন্টারনেটে এক্সেস ইজ নট ভেরি স্মুথ, মানে এটা হচ্ছে খুবই রাফ একটা ইন্টারনেট। এমনকি জেলা শহর বা বিভাগীয় শহরগুলোতেও ইন্টারনেট পাওয়া যায় না মনের মতো করে। অনেক সময় হচ্ছে ডিস্টার্ব হয় ইন্টারনেটে। এখন এই সবকিছু চিন্তা ভাবনা করেই একটা মোস্ট ফিজিবল ওয়েতে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আসলে কোনো ওয়েই পারফেক্ট হবে না। অফলাইন ক্লাসের মধ্যে যেভাবে আমরা পরীক্ষা নিতাম, তো সেটা সমতুল্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কোনোভাবেই এগুলা দিয়ে হবে না। তবে যতটা ফ্রেন্ডলি করা যায়, তোমাদের ব্যাপারটাও আমরা বুঝবো, আর হচ্ছে অবশ্যই সেটা তো বুঝবোই। তারপর বাংলাদেশের বর্তমান যে কন্ডিশন, ইন্টারনেট, ডিভাইস অ্যাভেইলেবিলিটি, যে অনেকের কাছে ডিভাইস নেই বা আছে, ডিভাইসটা হয়তো বা কম্প্রোমাইজ করতেই হবে, কারণ অনলাইনে পরীক্ষা হলে তো সেটা ডিভাইসের মধ্যে আসে পরীক্ষা দিতে হবে। সো ডিভাইসটা হয়তো বা কম্প্রোমাইজ করতেই হবে, দ্যাটস নো আদার। এই এরপরে আসছে যে তোমার কন্ডিশন, সময়, আবহাওয়া কন্ডিশন, সবকিছু মিলে যেটা মোস্ট ফিজিবল হবে সেটাই আর কি তোমাদের। আমি এখন পার্টিকুলার কোনো কিছু বলতেছি না। এখন কিছু কিছু আছে যে কেউ কেউ প্রপোজ করছেন যে ওপেন বুক পরীক্ষা নেওয়ার। সো ওপেন বুক যদি পরীক্ষা হয় তাহলে সেটা টাফ। ওপেন বুক পরীক্ষা মানে ওপেন বুক পরীক্ষা মানে কিন্তু বই খুলে বা ইন্টারনেট ঘাটে যেখান থেকে খুশি তুমি লেখো, ঠিক আছে। ওপেন বুক কিন্তু কোনো প্রশ্ন আমি যদি ওইভাবে প্রশ্ন করি বা শিক্ষকেরা যদি ওইভাবে প্রশ্ন করেন, কোনো কিছুর উত্তরই তোমরা ওই সরাসরি বইয়ের মধ্যে পাবা না। যেটা পাবা সেটা হচ্ছে যে তোমার ধরো একটু টাচ পাবা, বাট উত্তর লিখতে হবে তোমার মাথা থেকে, মানে অনেকটা বলতে পারো সৃজনশীল টাইপ। হ্যাঁ, সো ওপেন বুকও হতে পারে। এটার পসিবিলিটি আমার কাছে স্লাইট একটু বেশি মনে হচ্ছে, কারণ ধরো মনিটর করা, যে তুমি এখানে বসে ওয়েব কেমন করে তুমি লিখছো, তো আমি সেটা কিভাবে বুঝবো যে তুমি ধরো তোমার মেমোরি থেকে লিখছো নাকি কোনো কাগজ থেকে লিখছো, বুঝছো? দ্যাটস টাফ টু মনিটর। মানে বর্তমান যে প্রেজেন্ট যে প্ল্যাটফর্ম গুলো, যে প্ল্যাটফর্ম গুলোতে আমরা ক্লাস নেই, সেই প্ল্যাটফর্ম গুলোতে আসলে এটা সারা বিশ্বে এটা অনেক কঠিন। বাট অন্যান্য জায়গায় ওপেন বুক পরীক্ষা হয়, সো ওপেন বুক হতে পারে। তোমার ওপেন বুক বা সৃজনশীল সৃজনশীল কেমন? সৃজনশীল হচ্ছে যে সৃজনশীল তো তোমরা জানো, অনেকে টিউশনই করো, তো অনেকটা সৃজনশীল টাইপের হতে পারে। যে একটা আমার কাছে মেথড আছে, সেই মেথডের আউটপুট গুলো নিয়ে আর কি কথা হতে পারে, বা একটু টেকনিক্যাল কোশ্চেন হতে পারে। উচ্ছ্বাস কর্মকার, বলো। স্যার আমাদের যে স্যার ফার্স্ট ইয়ারে স্যার ফিল্ড ওয়ার্ক বাকি রয়েছে এবং কেমিস্ট্রি ল্যাবটা বাকি রয়েছে স্যার। আপনি তো বললেন স্যার আমাদের ইন কোর্স পরীক্ষার কিছুদিনের মধ্যেই আমাদের আর কি ফাইনাল পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করা হবে অফলাইনে ভার্সিটি খুললে বা ভার্সিটিতে। কিন্তু স্যার আমরা যদি ফার্স্ট ইয়ার রেজাল্ট না পাই, আমরা সেকেন্ড ইয়ারে ভর্তি হইতেও পারবো না, বা সেকেন্ড ইয়ারের স্যার আমরা ফর্ম ফিল আপও করতে পারবো না। ওই রেজাল্ট আমাদের তো ভ্যারি করবে স্যার ওই ক্ষেত্রে স্যার। সেই ক্ষেত্রে স্যার আমাদের জন্য কি কোনো নির্দেশনা আসবে স্যার নতুন করে কিছু, যে আমরা ফার্স্ট ইয়ার রেজাল্ট না পেয়েও সেকেন্ড ইয়ারের পরীক্ষায় বসতে পারবো, বা সেকেন্ড ইয়ারে আপনার ক্লাসগুলো যে করছে এগুলো যে আমরা পরীক্ষাটা দিতে পারবো ফার্স্ট ইয়ার রেজাল্টের অপেক্ষা না করে, এই ধরনের কিছু কি স্যার আমরা পাবো সিদ্ধান্ত? হ্যাঁ, তোমাদের মানে এরকম ব্যাচ বেশ কিছু আছে। হ্যাঁ, এরকম ব্যাচ শুধু যে তোমরা আছো এরকম না, এরকম ব্যাচ বেশ কিছু আছে যে যাদের ধরো একটা ইয়ারের ক্লাসই শেষ হয়নি বা পরীক্ষা শেষ হয়নি, আরেকটা ইয়ারের মানে ক্লাস প্রায় শেষের পথে বা শেষ। ইভেন আরো কিছু কিছু অন্য কিছু ডিপার্টমেন্ট বা অন্য কিছু বিশ্ববিদ্যালয় আছে, যে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা প্রথম থেকে অনলাইনে ক্লাস করেছিল, অনলাইন ক্লাস নিয়েছিলেন স্যাররা। তো সেই বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে ধরো তোমরা ফার্স্ট ইয়ারের সিলেবাস, মানে ফার্স্ট ইয়ারের পরীক্ষা 2-1টা বাকি আছে, সেকেন্ড ইয়ারের অনলাইনে সিলেবাস শেষ হয়ে গেছে, এরপরে থার্ড ইয়ারেরও শুরু হয়ে গেছে, এরকম কিছু কিছু আছে। জি স্যার। এই ঢাকা ভার্সিটি একটা ডিপার্টমেন্ট দেখলাম স্যার। হ্যাঁ, এরকম আছে। তো এই বিষয়গুলো আসলে কনসিডারে নেওয়া হচ্ছে। এখন ইনিশিয়ালি একটা সিদ্ধান্ত আসছে 15 তারিখ থেকে তোমাদের যে ইনকোর্স বা মিড টার্ম পরীক্ষা, এই মিড টার্ম পরীক্ষার ব্যাপারে আপাতত আলোচনা হচ্ছে। তবে সেই তোমরা যে বিষয়টা বলছো, এই বিষয়টা আমাদের মাথায় আছে। এখন মানে হইতে পারে এরকম অফলাইনে পরীক্ষা নিয়ে আসলে বেসিক্যালি এখন এই যে এই কয়েকদিনের মধ্যে আমার যেটা মনে হচ্ছে
এটা ক্লিয়ার নির্দেশনা তোমরা অবশ্যই পাবে। তবে আমার যেটা মনে হচ্ছে যে এই 15 দিনের মধ্যে আসলে তোমাদের অফলাইন ফাইনাল পরীক্ষা নেওয়ার সম্ভাবনা অনেক কম। এমন হইতে পারে যে আসলে বর্তমান তো কোভিড সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে 100 বছর পর পর হয়। তো এটা আসলে আমরা জানি না যে আসলে কি হবে বা কি হচ্ছে, ঠিক আছে? আগামী 5 দিন পরে কি হবে, দেশের অবস্থা কি হবে, সেটা আমরা আসলে প্রেডিক্ট করতে পারি, বাট একদম আমরা জানি না। হ্যাঁ, বুঝতে পারছো, অনেক কিছুই হচ্ছে। তো তোমাদের এই বিষয়গুলো আমাদের মাথায় আছে, ডিসিশন যারা মেক করছেন তাদের মাথায় আছে যে অনেকের তো আসলে পরীক্ষা হয়নি। তো সেই ক্ষেত্রে যেহেতু কোভিড সিচুয়েশন, ক্লাসরুমে এক্সেস নাই, বিশ্ববিদ্যালয়ে এক্সেস নাই, আবাসিক হলগুলোতে এক্সেস নাই, তাই এইখানে করা হইতে পারে যে ইনকোর্স গুলো নিয়ে রাখা হলো। ইনকোর্স গুলো নিয়ে রাখা হলো, এই ইনকোর্স এর মার্ক গুলা পরবর্তীতে যোগ করা হবে, বুঝছো? মানে নট নেসেসারি যে তোমার সেকেন্ড ইয়ারে ভর্তি হইতে হবে যে তোমার সেকেন্ড ইয়ারে হচ্ছে ইনকোর্স পরীক্ষা দিতে গেলে, কারণ বর্তমান হচ্ছে স্পেশাল টাইম, স্পেশাল সিচুয়েশন। যদি অন্য সময় হয়তো সেটা ভিন্ন ব্যাপার। ইভেন কি যখন তোমরা তো আসলে অনেক ছোট জুনিয়র, সো তোমরা তো জানো না, কিছু কিছু ব্যাচ, বিশেষ করে আমরাও যখন ছাত্র ছিলাম তখন আমরা ধরো যে আমাদের রেজাল্ট হইতো অনেক পরে। আমাদের ধরো যে আমরা পরীক্ষা দিতাম, পরীক্ষা শেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে রেজাল্ট হইতে 4 মাস 3-4 মাস, তো এটা ম্যান্ডেটরি যে 3 থেকে 4 মাস লাগবে। এই 3-4 মাসে পরের বছরের ক্লাসের প্রায় 75% শেষ হয়ে যেত, প্রায় 75% শেষ হয়ে যেত 3-4 মাস। তো এই 3-4 মাসের মধ্যে আমাদের ইনকোর্স গুলা দিয়ে দেওয়া হতো। আমরা ইনকোর্স প্রায় ধরো যে 90% ইনকোর্স আমাদের নিয়ে নেওয়া হতো। এখন এরপরে যারা ওই রেজাল্টের পরে যারা ধরো যে পাশ করলো বা পরবর্তী ক্লাসে যাওয়ার সুযোগ পেলো, তারা তো ওই রেজাল্টের মার্কে যুক্ত হয়ে গেল। আর যারা ধরো কোয়ালিফাই করলো না পরের ক্লাসে যাওয়ার জন্য, বা যাদের সিজিপি অনেক কম হয়ে গেল, তো তাদের জন্য ওই মার্কটা সংরক্ষিত থাকলো। পরবর্তীতে যখন তারা তার পরের ক্লাসে যাবে, তখন হয়তোবা তাদের কাছে অপশন ছিল এরকম যে পূর্ববর্তী মার্কটাই বহাল রাখবে বা নতুন করে ইনকোর্স দিবে, এরকম কিছু একটা হয়তো ছিল। বুঝতে পারছো? তো সেটা সংখ্যা তো অনেক কম, সেটা শতকরা 100 জনে 1 জন এরকম, বা শতকরা 2 জন, 100 জনে 2 জন। সেটা আসলে খুব একটা চিন্তার বিষয় না। তোমরা ইনকোর্স গুলাই দাও আপাতত, তাহলেই হচ্ছে থ্যাংক ইউ স্যার। যখন যখন হবে তখন যখন ডেট হবে তখন ইনকোর্স গুলো দাও। অত বেশি মানে অত চিন্তা করার কিছু নেই, তোমরা সব বিষয় আমাদের মাথায় আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ জিতু, বলো। স্যার মানে আমাদের ইনকোর্সের জন্য মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক গুলো কি স্যার আমাদের একটু বলে দেওয়া যায় স্যার, তাহলে সুবিধা হতো। যা পড়ানো হয়েছে আসলে সবই গুরুত্বপূর্ণ, বুঝছো? এর মধ্য থেকে আরো যদি বলো যে গুরুত্বপূর্ণ, আসলে সিলেবাস অনেক ভাস্ট। তোমাদের তোমরা যদি অপটিক্যাল মিনারোলজিটাই দেখো, জাস্ট 12টা লেকচারের মধ্যে এত কনসাইজ ভাবে পড়ানো হয়েছে তোমাদের, যে এর থেকে সংক্ষিপ্ত করা আসলে অনেক কঠিন। তোমরা যদি কারের বইটা দেখো, যে বইটাকে রেফারেন্স হিসেবে পড়ানো হয়েছে, মানে সোল রেফারেন্স বলতে পারো, তো মানে যে বইটা থেকে মোটামুটি 70-80% আর কি নেয়া তোমাদের পড়ানোর জন্য, এবং এইভাবেই দিয়ে দেওয়া আর কি, এত ভালোভাবে দিয়ে দেওয়া। তো ওই কারের বইটাতেও যদি তুমি জাস্ট খালি যে তোমাদের সিলেবাসে যে টপিক গুলো আছে সেই টপিক গুলো নিয়ে যদি সার্চ করো, তাহলে তুমি দেখবে যে কত বড় এবং কত ভাস্ট, কত ডিটেলস, কত কিছু বাদ দিয়ে তোমাদের এখানে আসলে যে কনসাইজ করা হয়েছে, লুসিড করা হয়েছে তোমাদের বোঝানোর জন্য। বুঝতে পারছো? এর থেকে আসলে শর্ট করাটা খুবই টাফ, এর থেকে শর্ট করা খুবই টাফ। তবে যদি এরকম হয় যে তোমাদের সিলেবাস কমাতে হবে, বা হচ্ছে যে এমন অনলাইন পরীক্ষার একটা ধরন বলা হলো, যেই ধরন নিয়ে আমি চিন্তা করলাম যে তোমাদের আমি এত বড় মানে এত বড় না, মানে যে সিলেবাস আমি দিয়েছি সেই সিলেবাসের মধ্যে থেকে তোমাদের পরীক্ষা নেওয়াটা ফিজিবল হবে না, সেই ক্ষেত্রে আমি কিছু বিষয়ে বাদ দিব, এবং সেটা দিব হচ্ছে যে আগে কমপ্লিট গাইডলাইন আসুক তারপর। ধন্যবাদ। আর কারো কোনো জানার আছে?
ওকে, সো আমরা যেটা পড়ি আজকে টাইপস অফ ম্যাগনেটিক সার্ভেস আমরা পড়ি। টাইপস অফ ম্যাগনেটিক সার্ভেস, তোমরা জানো যে আমাদের এই কোর্সটার নাম হচ্ছে জিওফিজিক্যাল মেথডস গ্র্যাভিটি এন্ড ম্যাগনেটিক। তো গ্র্যাভিটি সম্বন্ধে আমরা মোটামুটি জানছি, গ্র্যাভিটি সম্বন্ধে তোমরা প্রেজেন্টেশনও দিয়েছো। সো গ্র্যাভিটি সার্ভে ওই পর্যন্ত জানলেই আমাদের এই ক্লাসে মোটামুটি হয়ে যাবে, সেকেন্ড ইয়ারে মোটামুটি হয়ে যাবে। এরপরে আসছে ম্যাগনেটিক সার্ভে। সো ম্যাগনেটিক সার্ভে সম্বন্ধে মোটামুটি আমরা জানছি যে ম্যাগনেটিজম কি, সাসেপ্টিবিলিটি কি, পারমিয়াবিলিটি কি, বি কি, এইচ কি, হিস্টেরিসিস লুপ কি, এই সবগুলো বিষয় আমরা আগে জানছি এবং তাদের মধ্যবর্তী যে পার্থক্যগুলা সেগুলো আমরা জানছি। আর আমরা জানছি হচ্ছে যে বিভিন্ন ধরনের রেমনেন্ট ম্যাগনেটাইজেশন কয় ধরনের আছে, কি কি কোনটার কারণে কি হয়। এরপর আমরা জানছি যে ম্যাগনেটিজমের ভেরিয়েশন হয়, যেই ভেরিয়েশন গুলা কত প্রকার এবং কেন হয়, সেই বিষয়গুলো আমরা জানতে পারছি। এরপরে আসছি আমরা আজকে জানবো যে হচ্ছে টাইপস অফ ম্যাগনেটিক সার্ভে, যে ম্যাগনেটিক যে সার্ভে গুলো হয় সেগুলোর ধরন কিরকম, আমরা বাস্তবিক ক্ষেত্রে যখন আমরা সার্ভে গুলো করি, সো এই সার্ভে গুলা আসলে কিভাবে করা হয়। তো টাইপস অফ ম্যাগনেটিক সার্ভেস, এটা হচ্ছে there are mainly 3 types of magnetic surveys which are ground, land magnetic survey, aeromagnetic survey and shipborne or sea magnetic survey. তোমরা জানো যে তিনটাই আছে তাই না, আকাশ, মাটি আর পানি। তো এই আকাশ বলতে বোঝাচ্ছে বায়ু। তো যখন বায়ুতে ম্যাগনেটিক সার্ভে করবা সেটা অ্যারোম্যাগনেটিক সার্ভে হয়ে গেল। আর যখন ল্যান্ডে করবা তখন হচ্ছে সেটা গ্রাউন্ড অথবা ল্যান্ড, বা হচ্ছে যে মাটিতে যখন করবা তখন ল্যান্ড অথবা গ্রাউন্ড ম্যাগনেটিক সার্ভে। আর যদি তুমি সাগরে করো তাহলে সেটা হবে শিপবোর্ন সি ম্যাগনেটিক সার্ভে। সো গ্রাউন্ড ম্যাগনেটিক সার্ভে যে প্রসিডিউর আছে দেখো অনেক শর্ট করা হয়েছে, তোমার সিলেবাস, তোমাদের যে সিলেবাস আছে এইগুলো অনেক শর্ট করা হয়েছে। মানে ধরো যে যতটুকু না পড়লেই নয় ততটুকুই করা হয়েছে তোমাদের। এর থেকে শর্ট করা, মানে এর থেকে শর্ট করলে আসলে কোয়ালিটিটা থাকে না, তাহলে তোমার সাথে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের আসলে কোনো পার্থক্য নেই, বুঝতে পারছো? তো যাই হোক, তো গ্রাউন্ড ম্যাগনেটিক সার্ভে প্রসিডিউর, গ্রাউন্ড ম্যাগনেটিক সার্ভে বা ল্যান্ড ম্যাগনেটিক সার্ভে যেটা আছে সেটার যে প্রসিডিউর আছে সেটা তোমরা কি মানে কিভাবে এটা কন্ডাক্ট করা হয় সেই বিষয়টা সম্বন্ধে একটু জানো। যে ম্যাগনেটিক সার্ভেইং অন দ্য গ্রাউন্ড নাও অলমোস্ট এক্সক্লুসিভলি ইউজ দ্য পোর্টেবল প্রোটন প্রিসিশন ম্যাগনেটোমিটার। 3 ধরনের ম্যাগনেটোমিটার আছে, 3 ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, যে ইনস্ট্রুমেন্ট গুলা দিয়ে ম্যাগনেটিক সার্ভেটা করা হয়। এর মধ্যে একটা হচ্ছে প্রোটন প্রিসিশন ম্যাগনেটোমিটার। তো এই প্রোটন প্রিসিশন ম্যাগনেটোমিটার খুব বেশি ইউজ হয় যে তোমার ল্যান্ড সার্ভে। প্রোটন প্রিসিশন ম্যাগনেটোমিটার কি সেটা আমরা জানবো পরে। তো জেনে রাখো যে 3 ধরনের ইনস্ট্রুমেন্ট আছে। তোমরা যেমন গ্র্যাভিটির ক্ষেত্রে তোমরা যেমন পড়ছো যে স্টেবল এবং আনস্টেবল টাইপস অফ গ্র্যাভিমিটার, তাই না? তোমরা পড়ছো না? হ্যাঁ, এবং এই হচ্ছে আনস্টেবলে অনেকগুলা ভাগ আছে, স্টেবলে অনেকগুলা ভাগ আছে। তো এরকম আর কি। এখানে তিন ধরনের ইনস্ট্রুমেন্ট বা 3 ধরনের ম্যাগনেটোমিটার আছে যেগুলো দ্বারা ম্যাগনেটিক সার্ভে করা হয়। এর মধ্যে একটা হচ্ছে প্রোটন প্রিসিশন ম্যাগনেটোমিটার এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ভাস্ট ইউজ আছে ল্যান্ডের ক্ষেত্রে। So ground magnetic surveys are usually performed over relatively small areas on a previously defined target. মানে ব্যাপার হচ্ছে যে ল্যান্ড ম্যাগনেটিক সার্ভে মানে কি, মানে হচ্ছে ল্যান্ডের মধ্যে দিয়ে সরাসরি তুমি ল্যান্ডের উপর দিয়ে হেঁটে যাচ্ছ, এরপরে বা ভেহিকেল নিয়ে যাচ্ছ এবং সেখানে তুমি এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে সার্ভে করছো। তো তোমরা দেখলে একটু আগে যে 3 ধরনের টাইপস আছে, একটা হচ্ছে যে ল্যান্ড, একটা হচ্ছে অ্যারোম্যাগনেটিক, একটা হচ্ছে সিবর্ন। তো অ্যারোম্যাগনেটিক মানে সেটা বাতাসে যেটা হয় সেটা, তো সেটা দিয়ে বিশাল বড় এরিয়া কভার করা খুবই ইজি। ধরো একটা হেলিকপ্টার নিলে, এটা হেলিকপ্টারের মধ্যে তুমি একটা ইনস্ট্রুমেন্ট বসায় তুমি হেলিকপ্টারটা একটা সার্টেন রিজিয়নের মধ্যে দিয়ে একটা সার্টেন পাথ ফলো করে তুমি ওই হেলিকপ্টার দিয়ে ঘুরলে, সেটা তো অনেক অল্প সময় লাগবে। আবার কিন্তু যদি একই এরিয়া তুমি যদি পায়ে হেঁটে হেঁটে কভার করতে চাও, যে রিডিং নিতে চাও, এর জন্য অনেক সময় লাগে। এই জন্য সাধারণত গ্রাউন্ড ম্যাগনেটিক সার্ভেটা করা হয় আফটার ডুইং অ্যারোম্যাগনেটিক সার্ভে। যে অ্যারোম্যাগনেটিক সার্ভে তুমি করার পরে একটা সার্টেন জায়গায়, ধরো যে পুরো বরিশাল ডিভিশনের মধ্যে, বরিশাল বিভাগের মধ্যে তুমি অ্যারোম্যাগনেটিক সার্ভে করলে, যেটা আছে হেলিকপ্টারে করে তুমি সার্ভেটা করলে, হেলিকপ্টার বা
লেন এর মধ্যে সার্ভেটা করলে। এরপরে তোমার কাছে মোস্ট ফিজিবল মনে হইলো যে বরিশাল বিশ্ববিদ্যালয় বা হচ্ছে যে ধরো যে বরিশাল সিটি কর্পোরেশন যে এলাকাটা আছে সেখানে তোমার কাছে মনে হলো যে মোস্ট ফিজিবল যে এর নিচে আন্ডারগ্রাউন্ডে অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু বলতে হচ্ছে যে তোমার মেটালিক ডিপোজিট থাকতে পারে। তাহলে তুমি করবে কি, এরপরে অ্যারোম্যাগনেটিক সার্ভে দিয়ে তুমি বুঝলা এই যে এই বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে কিছু একটা আছে, এরপরে তুমি এখানে ল্যান্ড সার্ভে করবে মোর প্রিসাইজ এবং মোর অ্যাকুরেট ডাটার জন্য। বুঝে গেছো? So consequently, target spacing is commonly of the order of 10 থেকে হচ্ছে 100 মিটার, মানে হচ্ছে টার্গেট স্পেসিং বা হচ্ছে স্টেশন স্পেসিং, মানে এক স্টেশন থেকে আরেক স্টেশন থেকে সাধারণত 10 থেকে 100 মিটার উপর 100 মিটার থাকে। স্টেশন তো বুঝো, তোমাদের তো ফিল করা হয়েছে তোমাদের? না না স্যার। স্যার, হ্যাঁ, স্যার। ক্যান্সেল হয়ে গেছে। ফিল্ড করা হয়নি। ওকে ওকে ওকে। স্টেশন মানে কি? স্টেশন মানে তো এই অনেকটা বাস স্টেশনের মতো। যেমন ধরো তুমি বরিশাল থেকে ঢাকা যাবা, তো বরিশালের নথুল্লাবাতে একটা স্টেশন, তারপরে যে উজিরপুরে আর একটা স্টেশন, তারপর ধরো যে এই যে কোন দিক দিয়ে যায় ফরিদপুরে আর একটা স্টেশন, এরকম স্টেশন। স্টেশন মানে হচ্ছে যেখানে যাত্রী তুলে, বাসগুলা যেমন যেখানে হচ্ছে যাত্রী তুলে সেটা হচ্ছে স্টেশন। আর আমাদের ক্ষেত্রে স্টেশন হচ্ছে কি যেখানে যে আমরা মেজারমেন্টটা নেই। ধরো যে বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে সার্ভেটা হবে, তুমি ধরো যে রূপাতলিতে তুমি ওইখানে একটা রিডিং নিবা, তো রূপাতলিতে ইনস্ট্রুমেন্টটা বসায় তুমি ওখানে রিডিং নিলা, ওটা হচ্ছে স্টেশন 1। এরপরে রূপাতলির যখন হইলো তারপরে তুমি ওইখান থেকে আসলা, তুমি হচ্ছে যে ধরো বাংলা বাজার, বাংলা বাজার তো চিনো সবাই, বা আমতলা, আমতলা আসলা। তো এই যে আমতলি যখন আসলা তখন হচ্ছে ধরো যে ওইখান থেকে ইনস্ট্রুমেন্ট গুলা নিয়ে আমতলিতে আসে, যখন তুমি মেজার করলা এটা হচ্ছে আরেকটা স্টেশন। বুঝতে পারছো? এরকম। সো এই স্টেশন একটা থেকে আরেকটার স্পেসিং হচ্ছে 10 থেকে 100 মিটার থাকে। 10 মিটারও সাধারণত দেখা যায় যে কম স্পেসিং যেগুলা হয়, কম স্পেসিং ও মানে 10-12 মিটার বা 10 থেকে 20 মিটার যেগুলো আছে সেগুলো কম স্পেসিং। আবার হচ্ছে যে ধরো যে 90 থেকে 100 মিটার বা 80 থেকে 100 মিটার সেগুলো হচ্ছে বড় স্পেসিং। তো কম স্পেসিং ও নিতে নেই, আমরা হচ্ছে বড় স্পেসিং ও নিই। সো তোমরা বলো তো তোমাদের কি মনে হয় যে কম স্পেসিং আমরা কখন নেই, বড় স্পেসিং আমরা কখন নেই, এবং সেটা কেন নেই? মানে এটা বেসিক্যালি এটা হচ্ছে তোমার যদি সৃজনশীল কোশ্চেন হয়, এটা প্রশ্ন টাইপ যে কেন আমরা নেই। তোমার ইন কোর্সে যদি সৃজনশীল কোশ্চেন হয়, তো এই সৃজনশীল কোশ্চেনে একটা আর কি এরকম একটা প্রশ্ন হতে পারে। স্যার যদি আমার মনে হয় যে এই জায়গাটার ভিতরে মানে এই কম জায়গার ভিতরে মানে অনেক মেটাল জিনিস থাকতে পারে, সেক্ষেত্রে আমরা মানে কম জায়গা নিয়ে কাজ করতে পারি। ওকে, গুড। আর কেউ? হ্যাঁ, অনেক বেশি এরিয়া। ওকে, আর কেউ? আচ্ছা, কম স্পেসিং ইউজ করা হয় কখন? যখন হচ্ছে আমার মোর প্রিসাইজ ডাটা প্রয়োজন। মোর প্রিসাইজ ডাটা প্রয়োজন হলে আমি কম স্পেসিং নিব। এক নাম্বার হচ্ছে মোর প্রিসাইজ ডাটা প্রয়োজন। মোর প্রিসাইজ ডাটা কেন মানে হচ্ছে দরকার? যেমন ধরো যে একটা ছোট জায়গার মধ্যে তুমি করবা, সে হচ্ছে শুধু ধরো যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপর সার্ভেটা করলা, তাহলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে ভবনগুলো আছে সেই একাডেমিক ভবনের মধ্যে তুমি করলা, তাহলে স্টেশনের স্পেসিং গুলা অনেক ছোট ছোট হবে, কারণ তুমি মোর অ্যাকুরেট ডাটা চাও। মোর অ্যাকুরেট ডাটা বলতে মোর ডিটেইলস, মোর অ্যাকুরেট না, মোর ডিটেইলস ডাটা চাও। ইম্পর্টেন্ট, অ্যাকুরেট ডিটেইলস এর মধ্যে পার্থক্য আছে। মোর ডিটেইলস ডাটা চাও, তবে যত ডিটেইলস ডাটা হবে এটার অ্যাকুরেসি কন্ট্রোল করা তত কঠিন হবে। তবে যদি অ্যাকুরেসি কন্ট্রোলটা করতে পারো এই ডাটার কোয়ালিটি অনেক ভালো হবে। বুঝতে পারছো? এক নাম্বার হচ্ছে টু গেট মোর ডিটেইলস ডাটা। 2 নম্বর হচ্ছে যে যদি আমাদের কাছে মনে হয় যে ধরো একটা সার্টেন রিজনে আমাদের ভ্যারিয়েশনটা খুব বেশি, হ্যাঁ, একটা সার্টেন রিজনে আমাদের যে অবজার্ভড অ্যানোমালি আছে বা অবজার্ভ যে ডেটা আছে সেই ডেটাগুলোর ভেরিয়েশন যখন অনেক বেশি হয় তখন সেইখানে স্পেসিংটা অনেক কম হয়। বুঝতে পারছো? যখন ভেরিয়েশন অনেক বেশি তখন তো আমার স্টেশন বেশি দিতেই হবে, আর স্টেশন বেশি দেওয়া মানেই তো স্পেসিং বা মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কম হবে। যখন ভেরিয়েশন অনেক বেশি তখন সেখান থেকে আমরা
আমরা এই ভেরিয়েশনটা ট্রেন্ড জানতে চাই, যে ভেরিয়েশনটা কিভাবে হচ্ছে, ভেরিয়েশনটা কি বাড়ছে না কমছে, বাড়লে কোন দিকে বাড়ছে, কত ডিগ্রিতে বাড়ছে, কত অ্যামাউন্টে বাড়ছে, এই সবগুলা বিষয় জানার জন্য আমরা স্পেসিংটা কম করে রাখি। তাহলে বোঝা গেল প্রধানত দুইটা কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে টু গেট ডিটেইলস ডেটা, আর দুই নাম্বার কারণ হচ্ছে যেই জায়গাগুলোতে আমরা হচ্ছে অ্যাব্রাপ্ট পাই, মানে হচ্ছে হাই বা লো, এই ভ্যালুগুলো খুব বেশি পাই। মানে এটা হচ্ছে, এটাকে যদি ভালোভাবে বলা যায় যে হচ্ছে যে টু মেক শিওর অথবা হচ্ছে টু মেক ক্লিয়ারার অফ দ্য ডাটা ডিউ টু দ্য সাডেন অ্যানোমালি, ডিউ টু দ্য সাডেন অ্যানোমালি অফ দ্য ডাটা। বুঝা গেছে কি? সাডেন অ্যানোমালি যে জায়গাতে, সাডেন স্ট্রং অ্যানোমালি যে জায়গাতে তুমি পাবা, অ্যানোমালি তো বুঝো যে ডেভিয়েশন ফ্রম নরমাল, আর ডেভিয়েশন ফ্রম নরমাল বা অ্যানোমালি যেটা আছে সেটাই আমরা খুঁজে বের করি এই সার্ভে গুলোর মধ্য দিয়ে। তো যেই জায়গাগুলোতে স্ট্রং অ্যানোমালি আছে সেই জায়গাগুলোতে স্টেশন স্পেসিং যেটা আছে সেই স্পেসিংটা কম করে রাখা হয়। বুঝা গেছে? Although smaller spacing may be employed where magnetic gradients are high, হ্যাঁ, ম্যাগনেটিক গ্রেডিয়েন্টস হাই মানে হচ্ছে যে তোমার ধরো যে ওই যেটা আমি বললাম যে গ্রেডিয়েন্ট মানে তো বুঝো যে ঢাল, তো এই ঢালটা যখন বেশি হয়, ঢাল বেশি হয় মানে কি, যখন ধরো যে ভ্যালুগুলো অ্যাব্রপ্ট হয়, প্রথমে ধরলে যে 100 মাইক্রোসিমেন্স তুমি পাইলা, তারপরে তুমি হঠাৎ করে সেখানে 10 পেয়ে গেলা, তার মানে এর মাঝখানে কিছু একটা আছে, ওই বাউন্ডারিটা আইডেন্টিফাই করতে হবে। বুঝা গেছে? আর মানে 10 থেকে 100 মিটার এটা ফিক্স না, এই 10-এরও কম ব্যবহার করা হতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে কোন জায়গার মধ্যে করতেছে এবং সেই জায়গার প্যাটার্ন বা অ্যানোমালি, বা ধরো যে তোমার সেই জায়গার জিওলজিক্যাল নলেজ কি, বা সেই জায়গার প্রিভিয়াস যে এয়ারবোর্ন সার্ভে তুমি করলা সেটার রেজাল্ট কি, তার উপর ডিপেন্ড করে। রিডিং শুড নট বি টেকেন ইন দ্য ভিসিনিটি অফ দ্য মেটালিক অবজেক্টস সাচ এজ রেলওয়ে লাইনস, রোডস, ফেন্সিং, হাউসেস এটসেট্রা। মানে হচ্ছে যে ধরো চারিদিকে যদি এরকম মেটাল থাকে তাহলে সেই জায়গাগুলোতে আসলে ল্যান্ড সার্ভে করলে অ্যানোমালি আসে। তোমরা জানো যে মেটাল মানে সেটা হচ্ছে চুম্বক, খুব সহজেই তার চুম্বক প্রবেশতা আবেশতা অনেক বেশি, এবং খুব সহজেই সেটা চুম্বক বা চুম্বক পদার্থগুলোকে আকর্ষণ, বিকর্ষণ বা হচ্ছে যে তোমার তার রেজাল্ট যেটা আসবে সেই রেজাল্টকে প্রভাবিত করতে পারে। তো এই জন্যে আশেপাশে যদি ধরো যে মেটালিক অবজেক্ট থাকে, যদি হচ্ছে রেলওয়ে লাইন থাকে, হ্যাঁ, বা হচ্ছে রোড থাকে, বা হচ্ছে যে ফেন্সিং অফ হাউসেস, হাউসের ফেন্সিং যদি হচ্ছে তোমার কোনো মেটালিক অবজেক্ট দিয়ে করা হয় থাকে, যে হচ্ছে তার কাটা দিয়ে করা হয়েছে বা এই ধরনের বিষয়, তাহলে ওই জায়গাগুলোতে ইরোর বেশি হয়, ওই জায়গাগুলোতে এই যে গ্রাউন্ড সার্ভেটা না করাই ভালো। So it may disturb the local magnetic field. For similar reasons, operators of magnetometer should not carry any metallic object. মানে হচ্ছে যে ওবে কি যে মানে যদি ওই এই ধরনের মেটালিক বিষয়াদি থেকে থাকে তাহলে সেটা আমাদের যে ম্যাগনেটিক যে রেজাল্ট আছে সেই রেজাল্ট থেকে ডিস্টার্ব করবে। এবং একই কারণে যে সার্ভেটা করবে, যে ইনস্ট্রুমেন্টটা নিয়ে ঘুরবে, তার কাছেও কোনো মেটালিক কোনো কিছু থাকা যাবে না। যেমন অনেকের কাছে ধরো যে মেটালিক কি থাকে বা চাবি থাকে, বা হচ্ছে তোমার ধরো যে মেটালিক বেল্ট পরে থাকে, এই ধরনের বিষয়গুলো পড়া যাবে না। হ্যাঁ, যে এই যে একেবারে নিজে হচ্ছে মেটালিক মিনারেল বা মেটালিক ম্যাটেরিয়াল ফ্রি হয়ে একটা মোটামুটি একটা ওপেন স্পেসে এই সার্ভেটা করাই বেস্ট, এবং যদি করা যায় তাহলে সার্ভে রেজাল্টটা অনেক ভালো আসবে। সো এর মধ্যে একটা অ্যাডভান্টেজ আছে যে বেস স্টেশনস রিপিটেড রিডিংস আর নট নেসেসারি ফর মনিটরিং ইনস্ট্রুমেন্টাল ড্রিফট অ্যাজ flux gate and proton precision magnetometer do not drift but may be used to monitor diurnal variations. মানে ব্যাপার হচ্ছে এটা হচ্ছে দুইটা ইনস্ট্রুমেন্টের নাম, একটা হচ্ছে যে ফ্লাক্স গেট ম্যাগনেটোমিটার আর একটা হচ্ছে প্রোটন প্রিসিশন ম্যাগনেটোমিটার। এটা হচ্ছে দুইটা ধরন, ম্যাগনেটোমিটারের দুইটা ধরন, একটা ফ্লাক্স গেট একটা প্রোটন প্রিসিশন। এই দুইটা সাধারণত খুব বেশি ইউজ করা হয় এবং ল্যান্ড সার্ভেতে ইউজ করা হয় প্রোটন প্রিসিশন ম্যাগনেটোমিটার। তো বেস স্টেশন মানে কি জানো? বেস স্টেশন মানে হচ্ছে যেটা হচ্ছে শুরুর স্টেশন, সেটা হচ্ছে তোমার সাধারণত সেটা হচ্ছে বেস স্টেশন। যে তুমি ধরো যে সে বরিশাল বিশ্ববিদ্যালয় যে রিজনটা আছে সেই রিজনে তুমি একটা গ্রাউন্ড ম্যাগনেটিক সার্ভে করবে। তুমি যদি এখানে গ্রাউন্ড ম্যাগনেটিক সার্ভে করো, সো তোমার একটা বেস থাকতে হবে, যেই বেস বা একটা শুরুর পয়েন্ট থাকতে হবে, যেই শুরুর পয়েন্টটাতে তুমি সবকিছু ঠিক করে নিবা।
যেই শুরুর পয়েন্টটাতে তুমি ধরো যে ল্যাটিটিউড লঙ্গিটিউড যেটা আছে সেইটা ল্যাটিটিউড লঙ্গিটিউড তুমি ঠিক করে নিলে, সেই শুরুর পয়েন্টটাতে তুমি এলিভেশন কত এলিভেশন সেটা তুমি ঠিক করে নিলে, সেই শুরুর পয়েন্টটাতে তোমার ধরো যে এডিশনাল যতগুলা রিকোয়ার্ড ডাটা আছে সেই ডাটাগুলার যে অ্যাভেলেবিলিটি বা হচ্ছে সেই ডাটাগুলার ক্যারেক্টারিস্টিক্স ওই জায়গাটাতে কেমন সেইটা তুমি ঠিক করে নিলে, সেটা হচ্ছে বেসিক্যালি বেস স্টেশন। এবং এর পরবর্তীতে 1 নাম্বার স্টেশন থেকে যখন তুমি 2 নাম্বার স্টেশন করলে গেলে, তখন ওই 1 নাম্বার স্টেশনটাকে লক্ষ্য করে বা ওই 1 নাম্বার স্টেশনটাকে বেস ধরে, বেস মানে কি ওই কি বলে বাংলা কি বলে যে 1 নাম্বার স্টেশনটাকে আর কি মুখ্য ধরে বাকি কেন্দ্র করে স্যার। হ্যাঁ, বাকি সার্ভে গুলো যখন করা হবে সেটাকে বলতেছি বেস স্টেশন। তো এই প্রত্যেকটা সার্ভের ক্ষেত্রে একটা না একটা বেস স্টেশন থাকেই, এবং বেস স্টেশনকে বিভিন্ন সার্ভেতে বিভিন্ন ভাবে বলা হয়, হ্যাঁ, বিভিন্নটাকে বিভিন্ন টার্মে বলা হয়। হ্যাঁ, সো এই যে বেস স্টেশন আছে সেই বেস স্টেশনটা রিপিটেড রিডিংস আসলে নেওয়া হয় সব জায়গার মধ্যে, যে বেস স্টেশনে বারবার একটা জায়গার মধ্যে বারবার রিডিং নিয়ে নিয়ে ধরো যে 5-6 বার বা 10 বার 15 বার বা হচ্ছে সারাদিন রিডিং নিয়ে ওই বেস স্টেশনটার অ্যাকুরেসি একদম চেষ্টা করা হয় যে 100% করার। 100% হয় না, দেয়ার আর সাম instrumental error or other errors, but চেষ্টা করা হয় যে as precise as close to the reality possible সেটাকে এইভাবে রিডিংটা নেওয়া হয়। এভাবে যদি রিডিংটা নেও তাহলে কি হবে, এইটা থেকে যখন এর পরবর্তীগুলো তুমি তুলনা করবা তখন তোমার ইররটা অনেক কমে যাবে। বুঝতে পারছো? এই জন্য বেস স্টেশনে রিপিটেডলি রিডিং নেওয়া হয়। এমনও দেখা গেছে যে বেস স্টেশনে রিডিং ঠিক করতে 2 দিন 3 দিন 4 দিন 5 দিনও লেগে গেছে। বাট এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে বেস স্টেশন যেটা আছে সেটার রিডিংটা অবশ্যই চেষ্টা করতে হবে ক্লোজ টু রিয়েলিটি। মানে হচ্ছে ব্যাপার হচ্ছে যে ক্লোজ টু রিয়েলিটি মানে কি বোঝায়? ক্লোজ টু রিয়েলিটি মানে ধরো যে ওখানে হওয়ার কথা সবকিছু যদি ঠিক করে চিন্তা ভাবনা করে একেবারে গ্রেইন টু গ্রেইন কন্ট্যাক্ট মলিকুলার বিষয়াদি সবকিছু বিষয় নিয়ে যখন তুমি করবা, একেবারে 100-এ 100 যখন পাবা, ধরো যে একটা ভ্যালু পাইলে তুমি 100 মাইক্রোসিমেন্স, মানে এটা 100-এ 100 হওয়ার কথা আর কি, মানে এরকম হওয়ার কথা। তবে এই বারবার করার পরে সেখান থেকে যেন হয় যে 99 ধরো যে 9 বা হচ্ছে 99.5 এই ধরনের অ্যাকুরেসি আমরা যেন পেতে পারি, সেজন্য ওখানে বারবার বেস স্টেশনটাতে এই রিডিংটা বারবার নেওয়া হয়। তো এই বারবার নেওয়াটা প্রয়োজন হবে না যদি তুমি ফ্লাক্সকেট অথবা প্রোটন প্রিসিশন ম্যাগনেটোমিটার ইউজ করো, কারণ এগুলা হচ্ছে ডু নট ড্রিফট। তোমরা যেটা গ্র্যাভিটির ক্ষেত্রে অনেকে আছে যে ড্রিফট কারেকশন দিয়েছিল, ড্রিফট কারেকশন তোমরা কার ছিল, কোন গ্রুপের ছিল ড্রিফট কারেকশন? কোন গ্রুপে ছিল ড্রিফট কারেকশন? তোমরা গ্র্যাভিটি প্রেজেন্টেশন দাও নাই? আচ্ছা, কোন গ্রুপের প্রেজেন্টেশনের মধ্যে ড্রিফট কারেকশন ছিল? ইন্টারেস্টিং। সম্ভবত সি গ্রুপে স্যার। সি গ্রুপের কে আছো? সম্ভবত সি গ্রুপের কেউ মনে হয় উপস্থিত নেই। ইন্টারেস্টিং। একটা প্রেজেন্টেশনে 4-5 জন বা 6 জন ছিল, কেউই উপস্থিত নেই। তো ড্রিফট কারেকশন হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ড্রিফট, মানে হচ্ছে যে কোনো ইনস্ট্রুমেন্ট যা মেকানিক্যাল চেঞ্জের মাধ্যমে রিডিং দিয়ে থাকে। মেকানিক্যাল চেঞ্জিং মানে কি, যেটা হচ্ছে ধরো যে আর্মির মুভমেন্ট বা কোনো ইনস্ট্রুমেন্টের ওর ভিতরে, ওই ইনস্ট্রুমেন্টের ভিতরে কোনো কিছু মুভমেন্টের মাধ্যমে যখন তোমাকে, যেমন ধরো তোমরা মোটরসাইকেল তো চালিয়েছো তাই না, মোটরসাইকেলের যে কাঁটাটা আছে না, যেটা স্পিড ইন্ডিকেটর করে, স্পিড ইন্ডিকেটর বা হচ্ছে আরপিএম ইন্ডিকেটর, এরকম মানে কোনো কিছু মুভমেন্ট হইলেই সেটাকে বলা হচ্ছে মেকানিক্যাল বিহেভিয়ার। তো এই মেকানিক্যাল বিহেভিয়ারের মাধ্যমে যখন তোমাকে রিডিংটা দিচ্ছে, যেমন ধরো যে একটা স্পিডোমিটার যেটা মোটরসাইকেলের সামনে আছে, সেটা হচ্ছে এই কাঁটাটা এমনি দেওয়ার পরে তোমাকে দেখায় যে তুমি 40-এ যাচ্ছ বা 50-এ যাচ্ছ। তো এরকম মেকানিক্যাল যে বিহেভিয়ার আছে, সেই মেকানিক্যাল বিহেভিয়ার থাকলে সেটা একটু মানে ধরো প্রথমবার যখন দিল, প্রথমবার মোটরসাইকেলের স্পিডোমিটারটাই তুমি চিন্তা করো, প্রথমবার যখন তোমাকে দিল তখন তুমি দেখলে কি যে ধরো যে 50 আসলো,
এর পরের বার যখন দিবে তখন 50 একেবারে মানে 50ই আসবে, এটা কিন্তু কম। মানে এমনি ব্রড সেন্সে যদি তুমি দেখো তাহলে 50ই আসবে, কিন্তু যখন তুমি মিলিমিটার স্কেলে বা মাইক্রোমিটার স্কেলে যখন তুমি চলে যাবা তখন একটু হলেও ভেরিয়েশন হয়। কারণ কি, যে ইনস্ট্রুমেন্টাল কিছু ড্রিফট আছে, এটা এইভাবে যাইতে একটা হচ্ছে জড়তা আছে, জড়তার কারণে একটু আগায় যাইতে পারে, বা একটু আস্তে আস্তে গেলে একটু আগের জায়গা থেকে একটু কম হইতে পারে, বা হচ্ছে যে তোমার ধরো যে এর মধ্যবর্তী স্প্রিংটা চলতে চলতে স্প্রিংটা একটু হচ্ছে ঢিলা হয়ে যেতে পারে, এবং সেই ঢিলাটা আসলে আমাদের চোখে দৃষ্টিগোচর হবে না। সেটা যখন মাইক্রো লেভেলে চলে যাবা, মাইক্রো মানে যেটা খালি চোখে দেখা যায় না, এই মাইক্রো লেভেলে যখন চলে যাবা তখন দেখবা যে সেটা হচ্ছে সেটার মধ্যে তুমি ভেরিয়েশন পাচ্ছ, এবং সেটা হচ্ছে ড্রিফট। মানে হচ্ছে ধরো যে বিভিন্ন সময়ে তুমি একই জায়গায় রিডিং নিলা একই ইনস্ট্রুমেন্ট দিয়ে, কিন্তু সেটার ভেরিয়েশন হয়। সেটাই, বুঝতে পারছো? একই জায়গায় নিলা সব, মানে ধরো যে কন্ডিশন একই কিন্তু সময় ভিন্ন, কিন্তু ওই যে মেকানিক্যাল ডিস্টারবেন্সের কারণে একটা ড্রিফটিং হয়, বা তোমার ধরো যে রেজাল্টের ভেরিয়েশন হয়, তো সেটাই হচ্ছে ড্রিফট। তো এই যে এই 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 ড্রিফট কারেকশনটা গ্র্যাভিটি মিটারের ক্ষেত্রে করতে হয়। হ্যাঁ, এই গ্র্যাভিটি মিটারের ক্ষেত্রে এই ড্রিফট কারেকশনটা করতে হয়। ড্রিফট কারেকশনটা কিভাবে করতে হয়, যে একই জায়গার মধ্যে সকালে একবার রিডিং নিলে, ধরো যে সকাল 6টায় একটা রিডিং নিলে, তারপর 10টায় একটা রিডিং নিলে, তারপর হচ্ছে একটা রিডিং নিলে, 4টায় একটা রিডিং নিলে, এইভাবে প্রায় 10-12টা রিডিং নিয়ে সবগুলা অ্যাভারেজে একটা গড় করা হয়। তাহলে মোটামুটি বোঝা যায় যে সেটা হচ্ছে পারফেক্ট, ক্লোজ টু রিয়ালিটি, 100% পারফেক্ট, বাট অ্যাবাউট পারফেক্ট, উই কল ইট পারফেক্ট। হ্যাঁ, তো এরকম আর কি হইতে হয়, যে তোমার ধরো যে এই কারেকশন গুলো করতে হইতো গ্র্যাভিটি সার্ভের ক্ষেত্রে, বাট এই ক্ষেত্রে আমাদের করতে হবে না। কারণ হচ্ছে যে আমাদের যে মানে এইখানে আমাদের মেকানিক্যাল মুভমেন্ট আসলে খুব একটা নাই, ওরকম মেকানিক্যাল মুভমেন্ট থাকতেই হবে, বাট খুব একটা নাই। হ্যাঁ, কিন্তু যদি তুমি ডায়োনাল ভেরিয়েশন মেজার করতে চাও, তাহলে আবার তোমাকে এই যে ড্রিফট কারেকশন বা বেস স্টেশনের কারেকশনটা তোমার করতে হবে। ডায়োনালটা কোনটা? ডায়োনাল হচ্ছে যে ডায়োনাল ভেরিয়েশন কোনটা বলো তো? স্যার যেটা আর্থ র্যাপিড চেঞ্জ হয় আর্থের ম্যাগনেটিক ফিল্ডে। ওকে, গুড। যেটা দিনে হচ্ছে 2 বার করে চেঞ্জ হয়, সেটা হচ্ছে ডায়োনাল ভেরিয়েশন, সেটা হচ্ছে র্যাপিড চেঞ্জ। গুড। সো এই ধরনের চেঞ্জ গুলো যখন হবে তখন আমরা মানে এই ধরনের চেঞ্জ গুলো যখন আমরা মেজার করব, তো সেই ক্ষেত্রে আমরা এই যে বেস স্টেশনের রিপিটেড বা ড্রিফট কারেকশনটা আমরা করবো। এই গ্রাউন্ড ম্যাগনেটিক যে সার্ভে আছে সেটার যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা একটু জানি। দ্য মেইন অপারেশন ইজ ইন ডিটেইল সার্ভে ফর মিনারেলস। যখন তুমি হচ্ছে ডিটেইল সার্ভে প্রয়োজন হবে মিনারেলস এর ক্ষেত্রে বা মেটালিক মিনারেলস এর ক্ষেত্রে, তখন এটার আসলে কোনো ওয়ে নাই, মানে এটা ছাড়া আর কোনো গতি নাই। ইট ইজ ওয়াইডলি ইউজড ফর মাইনিং এক্সপ্লোরেশন। হ্যাঁ, মাইনিং এর ক্ষেত্রে দরকার হয়, যদি কোনো মেটালিক ম্যাটেরিয়াল থাকে তাহলে এটা। বাট প্রেজেন্স অফ মেটালিক অবজেক্ট ডিস্টার্ব দিস সার্ভে, এটা একটা কথা, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, যে হচ্ছে মেটালিক অবজেক্ট যদি থাকে আশেপাশে তাহলে এটা হচ্ছে ডিস্টার্ব করে। ল্যাক অফ linearity in the field causes instrumental drift and diurnal variation. যদি হচ্ছে linearity না থাকে, মানে তুমি যদি স্ট্রেট লাইন বরাবর ডেটা না নিতে পারো, তাহলে কিছু পরিমাণে ভেরিয়েশন আসে, সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। বুঝা গেছে? সো অ্যারোম্যাগনেটিক সার্ভে প্রসিডিউর আরেকটা আসছে, যে আমরা অ্যারোম্যাগনেটিক সার্ভে। সো অ্যারোম্যাগনেটিক সার্ভে কি? অ্যারোম্যাগনেটিক সার্ভে যেটা আমি বললাম, যে তুমি একটা ম্যাগনেটিক যে মিটার আছে, যেটা হচ্ছে ফ্লাক্স গেট বা হচ্ছে করার পরে তুমি খালি জাস্ট উপর দিয়ে ঘুরে ঘুরে বেড়ালে, একটা নির্দিষ্ট পাত একটা তুমি ঠিক করলে, ওই পাতের মধ্য দিয়ে তুমি হচ্ছে ঘুরে ঘুরে বেড়ালে, তাহলে ধরো যে নিমেষের মধ্যে চোখের পলকে তোমার একটা বিশাল এরিয়া সার্ভে করা সম্ভব হবে। Large areas in all parts of the world have been surveyed in the cause of oil and mineral exploration. মানে oil এবং mineral exploration এর ক্ষেত্রে ইউজ করা হতো। Aeromagnetic mapping and reconnaissance work by aeromagnetic survey. This surveying procedure is divided into some parts. মানে হচ্ছে যে অনেক বড় বড় জায়গাতে যখন অয়েল এবং মিনারেল যে এক্সপ্লোরেশনে ব্যবহার হয়, এটা আসলে বেসিক্যালি অয়েল এক্সপ্লোরেশনে ডিরেক্টলি রিলেটেড না, কিন্তু কম্বাইন্ড উইথ গ্র্যাভিটি এটা হচ্ছে হাইড্রোকার্বন এক্সপ্লোরেশনে ওয়ান অফ দ্য ফার্স্ট সার্ভে মেথড টু ডু দ্য সার্ভে। আর মিনারেল এক্সপ্লোরেশন তো বুঝতেই পারতেছো, যে মিনারেল যদি
থাকে তাহলে সেটা দিয়ে কাজ হয়। সো অ্যারোম্যাগনেটিক ম্যাপিং এন্ড রিকনাইসেন্স ওয়ার্ক বাই অ্যারোম্যাগনেটিক সার্ভে, যে রিকনাইসেন্স ওয়ার্ক তো বুঝাই হচ্ছে যে শুরুর দিকে যে কাজটা আছে সেটা হচ্ছে রিকনাইসেন্স সার্ভে বলা হয়। তো দিস সার্ভে প্রসিডিউর ইজ ডিভাইডেড, মানে এই ধরনের কয়েকটা, সেটা হচ্ছে একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট মাউন্টিং। তুমি ইনস্ট্রুমেন্টটা মাউন্ট করা মানে হচ্ছে বাঁধা, ইনস্ট্রুমেন্টটা তুমি কোথায় বাঁধবে। এখন আসলে ডিটেলস একটু কথা বলি। কয়টা বাজে? 9টা বাজে, এখন 9টা 5 বেজে গেছে। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট মাউন্টিং মানে বলছি যে ইনস্ট্রুমেন্টটা যখন তুমি ধরো যে কোথায় বাঁধবা, যদি একটা হেলিকপ্টার নাও, হেলিকপ্টারের তো চারিদিকে মেটাল, তো এই মেটালের মধ্যে তুমি যদি ইনস্ট্রুমেন্ট দাও সেখানে ইনস্ট্রুমেন্টাল ড্রিফট আসবেই 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 আসবেই। সেই জন্য করা হয় কি, সেটা কি স্পেশালি আইসোলেটেড করা হয়, মানে হচ্ছে যে এমন ভাবে একটা ম্যাটেরিয়াল দিয়ে চারদিকে তাকে ঘিরে রাখা হয় যেন চারপাশের যে প্রভাবটা আছে, মেটালিক যে প্রভাবটা আছে, সেটা সে এলিমিনেট করে ফেলে। শুধুমাত্র গ্রাউন্ডের যে ম্যাগনেটিক ভেরিয়েশনটা আছে সেই ম্যাগনেটিক ভেরিয়েশনটা যাতে সে ক্যাপচার করতে পারে। বুঝা গেছে? সো এই ইনস্ট্রুমেন্টটা তুমি কোথায় মাউন্ট করবা বা বাঁধবা, সেটা কি তুমি হেলিকপ্টারের নিচে বাঁধবা নাকি পিছনে বাঁধবা না সামনে বাঁধবা, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সাধারণত করা হয় কি, হেলিকপ্টারের নিচে যদি ধরো যে প্লেনের মধ্যে যদি কেউ চড়ে থাকো তাহলে দেখবা যে প্লেন মাঝে মাঝে এরকম করে হচ্ছে কাঁপে। তো সেটা হচ্ছে আনস্টেবিলিটি। এটা ছাড়াও আরো অনেক ধরনের আনস্টেবিলিটি আছে, যেমন ধরো যে প্লেন কখনো একেবারে 100% স্টেবল হয়ে যাইতে পারে না। অনেকটা গাড়ির মতো, ওই যে ধাক্কা ধুক্কা যে থাকে না গাড়ির মধ্যে ধাক্কা অনেক বেশি থাকে, কিন্তু ওই যে প্লেনও একটু হলেও হচ্ছে উপর নিচ হয়ে যায়, মানে একেবারে 100% অ্যাকুরেসি মেনটেন করা খুব টাফ। চেষ্টা করতে হবে সেটা অ্যাজ ক্লোজ টু 100 থাকে, 100% থাকে, সেটা হচ্ছে চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে স্টেবিলাইজেশন একটা বড় বড় কনসার্ন। হ্যাঁ, তারপর ফ্লাইট প্যাটার্ন, কোন ধরনের ফ্লাইট তুমি নিচ্ছ, সেটা হচ্ছে হাই এলিভেটেড তুমি ফ্লাইট নিচ্ছ নাকি লো এলিভেটেড নিচ্ছ নাকি হচ্ছে মাঝারি এলিভেটেড নিচ্ছ। তুমি যত হাই এলিভেটেড নিবা, মানে যত উপর থেকে তুমি সার্ভেটা করবা, তত বড় এরিয়া কভার হবে কম সময়ের মধ্যে। কিন্তু সেই ক্ষেত্রে যেটা হবে যে ডেটার ডিটেইলস নিটি বা হচ্ছে যে তোমার স্বল্প ডাটা পাবে বা অল্প ডাটা পাবে, খুব বেশি ডেটা তুমি পাবে না। ইফেক্টস অফ ভেরিয়েশন ইন হচ্ছে ফ্লাইট পাথ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে তুমি যে ফ্লাইট পাথ আছে সেই পাথটা, মানে ধরো যে যেই জায়গা দিয়ে তুমি যাচ্ছে সেই সেই জায়গা দিয়ে যদি রিটার্ন করতে চাও বা হচ্ছে যে তোমার ধরো একই জায়গার মধ্যে দিয়ে তুমি আবার সার্ভেটা নিতে চাও, তাহলে দ্যাটস ভেরি ভেরি টাফ। তুমি স্যার আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, স্যার। শোনা যাচ্ছে না কিছু। স্যার আমরা শুনতে পাচ্ছি না, স্যার আপনাকে। স্যার বের হয়ে গেছে? হ্যাঁ, তুমি এখন হোস্ট ক্লাসটা। অপূর্ব দাস হোস্ট হয়ে গেছে ক্লাস। আমি কি এন্ড করে দেব? শেষ হয়ে যাক ভাই, ক্লাস তো তাড়াতাড়ি শেষ করতে ভালো। ঝামেলা কম। এই গ্রুপে আমি আসলাম বেড়া, আমি তো কিছুই কইতে পারবো না। কিছু বলা লাগবে না তো, স্যার জিজ্ঞেস করছে সেই গ্রুপের কেউ আসো কিনা বলতে। স্যার সকালবেলা 8টার সময় ক্লাস নিচ্ছে, এখন যদি বলো যে চুপ করে থাকো, দেন এখনো না তো পারলে না এখনো তো পারলে। আমি এখন যদি 9টা স্লাইড কইতাম এই বাকি। যে আছি তাহলে তো বলতো ড্রিপ কারেকশন কি বলো। আর ড্রিপ কারেকশন জিজ্ঞেস করতে লাগবে, ঠিক আছে যে আসো কিনা, বলতে আসি স্যার মনে নাই, করছিলাম ভুলে গেছি।
আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়েছে জমছে। আর কি ঢুকবে? ঋণ তো নাই, ভাবছি একটু খবর নিয়ে দেখ স্যার আসে কিনা। শেষ হয়ে যাবে। ইরিন রে, হাফিজ রে ধর, হাফিজ। হাফিজ কই? হাফিজ রে ধর। এই বেটা, গ্রুপ ই তে তো দীপও স্যার। এই হাফিজ, ই না তো সি সি। এই হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। ওই একটা আমি সরি, আসলে আমার একটা কল আসছিল, এমার্জেন্সি কল, সো আই হ্যাড টু অ্যাটেন্ড। এবং আমি মোবাইলের নেট ইউজ করে আসলে তোমাদের ক্লাস নেই। সো এটা তো আমি বুঝতেছি যে আমারই এই সমস্যা, তোমরা কিভাবে আসলে পরীক্ষা দিবে, দেখা যাক কি হয়। কিন্তু দিতেই তো হবে, কিছু সময় আমি তো আসলে রাখা যাবে না। যাই হোক, আমরা যেটা কথা বলছিলাম যে ভেরিয়েশন ইন ফ্লাইট প্যাথস, যে আমরা যদি দেখতে পাচ্ছ তো, তাই না? জি স্যার। জি স্যার। সে ধরো উম, এটা এটা ধরো যে একটা জায়গা, যে জায়গাটার মধ্যে তুমি একটা সার্ভে করবা, ম্যাগনেটিক তুমি সার্ভে করবা। তো প্রথমে তুমি ডিজাইন করলা, সার্ভে ডিজাইন করলা হচ্ছে এইখান থেকে। এটা আমি ডিফারেন্ট কালার নেই, তাহলে ভালো দেখাবে। সবুজ নিতে পারি। এইখান থেকে এইখানে আমরা, তুমি ধরো যে সার্ভে করবে, এই জায়গা থেকে এই জায়গা সার্ভে করবে, এই জায়গা থেকে এই জায়গা সার্ভে করবে, এভাবে এইভাবে লাইন টেনে 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 একেবারে এই জায়গা থেকে এই জায়গায় তুমি সার্ভে করলে। এরপর এইদিকে সার্ভে করার পর তুমি চিন্তা করলে যে তুমি এইভাবেও সার্ভে করবে, এইভাবেও সার্ভে করবে, এইভাবে এইভাবে লাইন টেনে 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 এই জায়গায় এসে সার্ভে করবে। ওকে, বুঝতে পারছো? সো এরকম করে ধরো যে সার্ভে তুমি প্ল্যান করলে, সার্ভে ডিজাইন তোমাদের পরের ইয়ারে তোমাদের পড়ানো হবে যে সার্ভে কিভাবে ডিজাইন করা হয়। সো এইভাবে তুমি যখন প্ল্যান করলে, তখন বাস্তবিক ক্ষেত্রে যদি এটা উপর থেকে, এটা কোনো একটা সার্টেন জায়গার উপর থেকে তুমি এইভাবে প্ল্যান করলে, একটা ম্যাপে তুমি এই প্ল্যানটা করলে, কিন্তু যদি বাস্তবের ক্ষেত্রে যদি তুমি ল্যান্ডে সার্ভেটা করো, তুমি সুন্দর করে দাগ দিয়ে দিয়ে যাইতে পারো এবং সেই দাগ বরাবরই তোমার ফিরে আসা যাইতে পারে, খুব ইজি। বাট এয়ারে কিন্তু এটা খুব টাফ। এটা হচ্ছে তোমার ল্যাটিটিউড লঙ্গিটিউড মেনটেন করে একেবারে প্রিসাইসলি এই জায়গায় যায়, এই জায়গা দিয়ে ফিরে আসা, এটা কিন্তু একটু টাফ। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যখন সার্ভে করা হবে। তারপর এয়ারক্রাফট লোকেশন, এই যে আমি বললাম যে লোকেশন এটা কোথায় আছে, ঠিক আছে, সেই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। কারেকশন টু ম্যাগনেটিক ডাটা, যেগুলা হচ্ছে যে তোমার ধরো ডিফারেন্ট অ্যানোমালি গুলো আসবে, সেগুলো থেকে কারেকশন করতে হবে। ডিফারেন্ট অ্যানোমালি তো তোমাদের বললাম যে একটা অ্যানোমালি আছে যে ফ্লাইটের কারণে একটা অ্যানোমালি হতে পারে, বা যখন তুমি ম্যাগনেটিক সার্ভে করবা তখন ওইখানে আশেপাশে অনেক বিল্ডিং থাকতে পারে বা মেটালিক অবজেক্ট থাকতে পারে। তো এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে।
সো অ্যাডভান্টেজ দেখো, এই অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ অফ aeromagnetic survey. So airborne surveying is extremely attractive for reconnaissance because of low cost per kilometer and high speed. রিকগনাইসেন্স সার্ভে মানে হচ্ছে শুরুর দিকে যে সার্ভেটা করো, যে জায়গার মধ্যে কোনো ডেটা নাই সেই জায়গার মধ্যে থেকে তুমি ডেটা পাওয়ার জন্য তুমি একটা সার্ভে করতেছো, সেটাকে আমরা বলছি রিকগনাইসেন্স সার্ভে। বুঝা গেছে? রিকগনাইসেন্স সার্ভে। তো এই যে রিকগনাইসেন্স সার্ভেটা আছে, সেই সার্ভেটা করার জন্য খুবই 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 মানে পপুলার এবং ইফেক্টিভ একটা সার্ভে হচ্ছে অ্যারোম্যাগনেটিক সার্ভে। তুমি হেলিকপ্টারে করে যাচ্ছ, খুব কম সময়ে তুমি একটা বিশাল জায়গা তুমি কভার করতে পারতেছো, এবং সেটা অনেক লো কস্টে হবে, অনেক লো কস্টে হবে। যদিও ধরো যে হেলিকপ্টারের ভাড়া 1 ঘন্টায় 1 লাখ টাকা হয়, তুমি যখন গ্রাউন্ডে করবা তখন ওই কাজ হেলিকপ্টারে করতে যদি 1 ঘন্টা লাগে, তোমার গ্রাউন্ডে করতে ন্যূনতম 1 মাস লাগবে, এবং এই 1 মাসে তোমার খরচ ওই দেখবে 20 লাখ টাকার উপরে চলে যাবে। বুঝতে পারছো? সো এই জন্য এটা হচ্ছে ভেরি ভেরি লো কস্ট। তাই স্পিড not only reduces the cost but also decreases the effects of time variations of the magnetic field. তোমরা জানো যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ম্যাগনেটিক ভেরিয়েশনের মধ্যে একটা ভেরিয়েশন আছে টাইম ভেরিয়েশন। সবগুলাই ডায়াগোনাল ভেরিয়েশন বলো, সেকুলার ভেরিয়েশন বলো, সবগুলো আছে টাইম ডিপেন্ডেন্ট। একটা ডায়াগোনালটা বিশেষ করে একদিনের মধ্যে 2 বার চেঞ্জ হয়। তো তুমি যদি ল্যান্ডের মধ্যে সার্ভে করতে থাকো, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে যাইতে তোমার হচ্ছে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে। তাহলে ল্যান্ডের যে ভেরিয়েশন গুলো আছে, সেই ভেরিয়েশন গুলা বা টাইম ভেরিয়েশন গুলা তোমার ইফেক্ট করবে তোমার রেজাল্টে। কিন্তু তুমি এয়ারে যদি যাও তাহলে টাইম ভেরিয়েশনের কোনো ব্যাপার নেই, তুমি আধা ঘন্টার মধ্যে পুরো জায়গা সার্ভে করে শেষ করে দিতে পারো। Periodic near surface features frequently nuisance in groundwork are considerably reduced. এটা হচ্ছে অ্যাডভান্টেজ বেসিক্যালি, যে হচ্ছে যে তুমি যখন গ্রাউন্ড সার্ভে করবা, এই গ্রাউন্ড সার্ভে করলে তোমার মানে খুব টাফ আসলে মেনটেন করাটা, খুব টাফ। যে আশেপাশে বিল্ডিং থাকবে না, কোনো মেটালিক অবজেক্ট থাকবে না, এটা মেনটেন করাটা খুব টাফ। বাট তুমি যদি একটা অ্যারোম্যাগনেটিক বা উপর থেকে যদি সার্ভেটা করো, তুমি যদি একটা ফিল্টার দিয়ে দাও, যে এই ফিল্টার মানে কি জানো? ফিল্টার তো বুঝো, ফিল্টার হচ্ছে ছাঁকনি। এই ছাঁকনি সব জায়গায় ইউজ হয়। তোমরা যখন ধরো যে বাজারে যদি কেউ এই যে কি বলে তেল কিনো, সর্ষের তেল যদি কিনো, যে খোলা সর্ষের তেল, তাহলে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেয়। আচ্ছা, ওটা তো অনেকে আছে, দেখছো দেখো নাই? চা তো সবাই খাইছো, চা যখন ওই যে ছাঁকনির মধ্যে দিয়ে দেয় না, ওই যে ওই ছাঁকনির মধ্যে পাতিগুলো আটকে থাকে, এই ছাঁকনি, এইটা হচ্ছে ছাঁকনি। এইটাকে বলা হয় ইংরেজিতে ফিল্টার। এই ফিল্টার ইউজ, এই ফিল্টারের ধরন বিভিন্ন ধরনের আছে। যেমন চায়ের ক্ষেত্রে এই ছাঁকনি বা ফিল্টার দিয়ে তুমি পাতিটাকে আলাদা করো, আর এই ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের যে সার্ভে গুলো আছে, এই সার্ভেতে ফিল্টার দিয়ে তোমার যে ডেটা গুলো আসে, যেমন ধরো যে সে ম্যাগনেটিক যে ডাটা গুলো আছে, সে তোমার দরকার হচ্ছে 100 টেসলার ডাটা, তুমি এখানে সাসপেক্ট করলে যে 100 টেসলা থেকে উপরে যদি আসে, তাহলে এখানে মেটালিক ডিপোজিট এখানে আছে। তাহলে তুমি করবা কি, 100 টেসলার নিচে যে ডাটা গুলো আসবে, সেগুলোকে তুমি ওইখানে একটা ফিল্টার থাকবে, সেই ফিল্টারের মধ্যে দিয়ে সেটা পাসিয়ে দিতে পারবে না, সেটা ইনস্ট্রুমেন্টে আসতে পারবে না। সেটা যদি তুমি সেট করে দাও, তাহলে এটা অনেক নয়েজ রিডিউস হয়ে গেল। যে একবারে তুমি এটা করে দিলে, একবারে তুমি সার্ভেটা কন্ডাক্ট করে ফেলতে পারলা। এটা একটা বড় অ্যাডভান্টেজ আর কি। আর ফ্লাইট এলিভেশন মে বি চুজেন টু ফেভার স্ট্রাকচারস টু সার্টেন সাইজ এন্ড ডেপথ। যেটা আমরা বললাম, যে যদি ল্যান্ড সার্ভে করো, তাহলে ল্যান্ড সার্ভের ক্ষেত্রে তোমার কোনো চয়েস নাই। তুমি ধরো যে এক জায়গায় একটা সার্ভে করলা, তারপর একটা জায়গায় একটা সার্ভে করলা, মানে ধরো যে 10 মিটার পরে আরেকটা স্টেশন দিয়ে ওখানে সার্ভে করলা, 10 মিটার পরে আরেকটা স্টেশন দিয়ে ওখানে সার্ভে করলা, এইভাবে গেল। তো এখানে তোমার আসলে চয়েস নাই, যে তুমি ধরো যে একটা বড় এরিয়া তুমি কভার করতেছো, যে তুমি ভেরি ফাস্ট গেলে, মানে এক জায়গায় সার্ভে করে ফার্স্ট আরেক জায়গায় চলে গেলে, ফার্স্ট আরেক জায়গায় চলে গেলে, বা 10 মিটার কভার করতে তোমার যদি 10 মিনিট লাগে, তাহলে 100 মিটার কভার করতে তোমার ইউজুয়ালি 100 মিনিট লাগার কথা। তো এমন না যে 10 মিনিট কভার করতে তোমার 10 মিনিট লাগলো, 100 মিটার কভার করতে তোমার 50 মিনিট লাগলো, এরকম তো হলো না। এটা তো হবে না, তুমি তো দৌড়ে দৌড়ে যাবা না, তোমার যা যাইতে সময় লাগবে তাই লাগবে। কিন্তু এই যে এই ফ্লাইটের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, তুমি যত উপর থেকে সবাইকে আর কি কভার করে না, কিন্তু তুমি যদি পিছনের লোকগুলা থেকে যত দূরে সামনে যাবে, তত এরিয়াটা অনেক বড় কভার করবে, তাই না? এরিয়াটা অনেক বড় কভার করবে, তাই না? যত দূর থেকে তুমি ছবি তুলবা, তত বড় এরিয়া কভার করবে। এটা হচ্ছে লেন্সের বা আলো যে আসে, সে আলোটা একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে ধর্ম, যে যত দূর থেকে তুমি তুলবা, তত দূর থেকে আলোটা এসে তোমার লেন্সে পড়বে, তত দূরের ছবি ক্যাপচার হবে। সিমিলার ব্যাপার এখানেও ঘটে। তুমি যদি কাছাকাছি এলিভেশন, মানে মাটি থেকে উচ্চতায় কাছাকাছি এলিভেশনে তুমি যদি
সার্ভেটা কন্ডাক্ট করো, তাহলে ছোট এরিয়ার তুমি ডাটা পাবা, বাট যত উপরে উঠবা তত বড় এরিয়া কভার করবে তোমার এই এলিভেশনের ক্ষেত্রে। বুঝে গেছে? Aeromagnetics can be used over water and in regions inaccessible for groundwater, মানে যেই জায়গাগুলোতে ধরো যে যাওয়াই যায় না সেই জায়গাগুলোতে এয়ার দিয়ে তুমি যাবা। যেমন ধরো তুমি যদি এখন এটা ওয়াটারে ইউজ করা যায়, তুমি সাগরে ইউজ করবা, আবার সাগরের ক্ষেত্রে সাধারণত আমরা এটা ইউজ করি না, আমরা ইউজ করি হচ্ছে ল্যান্ড সার্ভে, ওয়াটার সার্ভে যেটা আছে সেটা। তবে এটা দিয়ে তুমি ধরো এমন এমন জায়গায় সার্ভে করতে পারবা যে সমস্ত জায়গায় তুমি পায়ে হেঁটে সার্ভে করতে পারবা না। সুন্দরবন, পুরো সুন্দরবনে তুমি সার্ভে করলে একটা হেলিকপ্টার নিয়ে বা একটা প্লেন নিয়ে তুমি পুরো সুন্দরবনে তুমি সার্ভে করে আসলে উইদিন আওয়ার্স তুমি এটা শেষ করে ফেলবে। বাট পায়ে হেঁটে গেলে ওখানে তো যাওয়াই মুশকিল, বাঘ খেয়ে ফেলতে পারে, অনেক কিছু হতে পারে। এমন জায়গা আছে যে জায়গাতে যাওয়াই যায় না, গোখরো সাপ আছে, কত ধরনের যে অবস্টাকলস আছে, ওখানে 2 বছরেও সম্ভব না ওখানে পুরো সুন্দরবন আসলে পায়ে হেঁটে সার্ভে করা। তো যাই হোক, মানে এটা হচ্ছে অ্যাডভান্টেজ। ভাস্ট এরিয়াস ক্যান বি সার্ভেড রেপিডলি, মানে খুব তোমার ধরো যে বড় এরিয়া খুব তাড়াতাড়ি করে। সো অ্যারোমেগনেটিক সার্ভে অ্যাপ্লাইজ মেইনলি টু মিনারেল এক্সপ্লোরেশন আদার দেন অয়েল এন্ড গ্যাস এক্সপ্লোরেশন। এটা ইম্পর্টেন্ট বিষয় যে অ্যারোমেগনেটিক যেটা সার্ভে আছে সেটা হচ্ছে সাধারণত অনলি অ্যাপ্লাই টু মিনারেল এক্সপ্লোরেশন। যদি মিনারেল থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে করা হয়, কিন্তু অয়েল এন্ড গ্যাস এক্সপ্লোরেশনে এটা রিলায়েবল ডাটা দেয় না। বাট কম্বাইন্ড উইথ গ্র্যাভিটি ইট গিভস এ রিলায়েবল ডাটা। গ্র্যাভিটি এবং ম্যাগনেটিক যখন দুইটা কম্বাইনলি সার্ভে করা হবে তখন সেটা অয়েল এবং গ্যাস সম্বন্ধে একটা ভালো ধারণা তোমাকে দিবে। এই যে ভোলার মধ্যে যে গ্যাস ফিল্ড পাওয়া গেছে, তোমরা জানো, তোমাদের বাসা কারো আছে ভোলায়? কারো বাসা আছে ভোলা? শাহবাজপুর আসো কেউ ভোলার? স্যার ভোলার বাসা আছে, কিন্তু সে মনে হয় মিটিং এ নেই। স্যার আছে। ভোলা, এই খাদিজা বেগম, তুমি কখনো গেছো শাহবাজপুর গ্যাস ফিল্ডে? না স্যার যাই নাই কখনো। তুমি একজন জিওলজিস্ট, তুমি একটু যাবা না? তোমার ইন্টারেস্ট থাকা উচিত, তুমি সুযোগ পেলে যাবা, একটু দেখবা, একটু জিওলজি ওখানকার দেখবা যে আসলে কত ডেপথে পাওয়া গেছে। এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং ছিল ভোলার মধ্যে, এটা যে ডিসকভারি সেটা খুব চ্যালেঞ্জিং ছিল। তখন আমি বাপেক্সে ইন্টারপ্রিটেশন রুমে আর কি কাজ করতেছিলাম, খুবই চ্যালেঞ্জিং ছিল। তো আমরা কথা বলতেছিলাম কত চ্যালেঞ্জিং ছিল ওইখানে ওইটা ডিসকভারি করা। যাই হোক, যার বাসার পাশে যে ধরনের জিওলজিক্যাল স্ট্রাকচার আছে সেই ধরনের জিওলজিক্যাল স্ট্রাকচার হইতে পারে, বা জিওলজিক্যাল কোনো ফিনোমিনন হইতে পারে, বা জিওলজিক্যাল যাই হোক না কেন, যাই হোক তুমি তো জিওলজির স্টুডেন্ট, তো ভালো লাগাটা অটো চলে আসবে। আসলে জিওলজি ভালো লাগার হাজার হাজার কারণ আছে, কারণ জিওলজি হচ্ছে নেচার রিলেটেড, নেচার সবারই ভালো লাগে। তো যাবা, সবাই যাবা, যার বাসা যেখানে, যার বাসার আশেপাশে যা আছে। যেমন ধরো যে কারো বাসা যদি মানে ধরো পাহাড়ে হয়ে থাকে, চট্টগ্রাম হইতে থাকে, তাহলে তো পাহাড় দেখবা, পাহাড়ের বিষয়গুলো বোঝার চেষ্টা করবা। আর বরিশালের আশেপাশে সবারই বাসা, মানে সবারই আশেপাশে নদী আছে, নদী এমনি দেখা হয়, বাট জিওলজিক্যাল দৃষ্টিকোণ থেকে তোমরা এই নদীগুলো দেখবা, কিভাবে পার ঘটছে, কিভাবে পার ভাঙছে, কত সেডিমেন্ট আসছে, হোয়াটএভার দ্যাট ইজ। সো ওই অয়েল এন্ড গ্যাস এক্সপ্লোরেশন যেটা আমি বললাম ভোলা, তারা এখানে ইউনিকোল, তারা এখানে হচ্ছে যে সার্ভেটা করছে এবং গ্র্যাভিটি এন্ড ম্যাগনেটিক সার্ভে করছে 1987 এর দিকে। গ্র্যাভিটি ম্যাগনেটিক সার্ভে করেই তারা প্রথমে প্রেডিক্ট করছিল যেখানে অয়েল এন্ড গ্যাস থাকতে পারে, খুব ভালো সম্ভাবনা আছে। তারা বলছিল যে ভেরি ভেরি রিসোর্সফুল লোকেশন টু গেট অয়েল এন্ড গ্যাস। বুঝতে পারছো? সেই কারণে তারা এটা করছিল। বুঝা গেছে? সো only aeromagnetic survey doesn't give you a good and clear and precise idea about presence of oil and gas or hydrocarbon, but combined with gravity survey, it gives you a clear idea of presence of hydrocarbon or not. So এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, যে শুধু একাই পারে না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সো দ্য কস্ট অফ সার্ভেইং স্মল এরিয়াস মে বি প্রহিবিটিভ, মানে এটা একটা বড় ব্যাপার যে তুমি যখন এটা ছোট এরিয়া করবা তখন তুমি যদি অ্যারোম্যাগনেটিক করতে চাও তাহলে এটা কস্ট অনেক বেড়ে যাবে। একটা হেলিকপ্টার তুমি নিশ্চয়ই 1 ঘন্টার কমে ভাড়া পাবা না, তোমার কাজ শেষ হয়ে গেল 5 মিনিটে, বাট 1 ঘন্টার টাকা তোমাকে দিয়ে দিতে হবে। সেই জায়গাটাতে তোমার ধরো যে ল্যান্ডে তুমি যদি 2 ঘন্টায় কাজ শেষ করতে পারো, তাহলে ল্যান্ড সার্ভে করে, তাহলে তোমার কস্টিং অনেক কমে যাবে। The attenuation of near surface features apt to be survey objective become limitations in হচ্ছে মিনারেল সার্চ। মানে হচ্ছে যে ধরো যে যখন
নিয়ার সারফেস ফিচার থাকে। নিয়ার সারফেস ফিচার মানে হচ্ছে যে কোনো একটা জায়গা সে হচ্ছে সে একটা চর, একটা ধরো যে ব্রহ্মপুত্র নদীর একটা চর, এই চরের মধ্যে তুমি এয়ারম্যাগনেটিক সার্ভেটা করলে, তো ওই চরের 5 মিটার নিচে কোনো একটা মেটালিক ডিপোজিট আছে। তো এই মেটালিক ডিপোজিটটাকে যদি থেকে থাকে তাহলে সেই মেটালিক ডিপোজিটটা তোমাকে তোমার যে সিগন্যাল আছে সেই সিগন্যাল দিবে, তুমি যে ম্যাগনেটিক অ্যানোমালি তুমি পাবা। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে তোমার ধরো টার্গেট, তোমার যে ইনফরমেশন সেই ইনফরমেশন অনুসারে তোমার টার্গেট হচ্ছে 50 মিটার নিচে, কিন্তু তুমি 5 মিটার থেকে একটা হচ্ছে সিগন্যাল পাচ্ছ, একটা মেটালিক ম্যাটেরিয়ালের সিগন্যাল পাচ্ছ, তাহলে তুমি প্রথমত করবা কি, তুমি যদি এক্সপার্ট না হও তুমি প্রথমত সেটাকে নয়েজ হিসেবে সেটাকে ইলিমিনেট করে দেবা, নয়েজ হিসেবে ইলিমিনেট করে দেবা। বাট তুমি যদি এক্সপার্ট হও তুমি বুঝবে যে ওখানে অ্যানোমালি পাওয়া যাচ্ছে, সো ওখানেও হচ্ছে কোনো মেটালিক ম্যাটেরিয়াল থাকতে পারে। সো লেটস ইনভেস্টিগেট দ্যাট অলসো। 5 মিটার এটাও ইনভেস্টিগেট করি, 50 মিটার এটা তো করবো। কিন্তু যদি ধরো কোনো মেটালিক এমনি কোনো কিছু, ধরো যে কোনো একটা ধরো একটা চরের মধ্যে তো কোনো একটা মেটালিক ম্যাটেরিয়াল ভেসে আসছে, একটা সাইকেল ভেসে আসছে, একটা ধরো যে কোনো একটা ট্রেন ভেসে আসছে, ট্রেন বা হচ্ছে যে কোনো মেটালিক কোনো অবজেক্ট ভেসে আসছে, সেটা ঢাকা পড়ে গেছে নিচে, এবং সেটাও কিন্তু তোমাকে এরকম অবজেক্ট এরকম অ্যানোমালি দিবে। হ্যাঁ ঠিক আছে, যে ওখানে কোনো কিছু আছে, ওখানে কোনো কিছু আছে, তখন ডিটেলস ইনভেস্টিগেশন করে দেখলে যে ওখানে আসলে কোনো কিছু নেই। তো এই যে নেয়ার সারফেস যে ফিচার গুলা, সেটা যদি মিনারেল বডি হয় তাহলে তো দ্যাটস ফাইন, দ্যাটস লাক। বাট যদি না হয়ে থাকে সেটা একটা ডিসঅ্যাডভান্টেজের জন্য, যে এটা ডিস্টিংগুইশ করতে পারে। দ্য মোস্ট ডিফিকাল্ট ইন এয়ারবোর্ন সার্ভে ইজ পজিটিভ ফিক্সিং। এটা হচ্ছে যে তোমার ধরো যে ফিক্সিং করাটাই একটু কঠিন, যে কোনো ফিক্সিং এ বলো, ফ্লাইট পাথ স্ট্রেট রাখা বা হচ্ছে যে ফ্লাইট পাথ রেগুলার মেইনটেইন করা, এই ধরনের বিষয়গুলো হচ্ছে আসলে সবচেয়ে কঠিন, আর বাকি যা আছে সবগুলো হচ্ছে মানে কাজ করার মতো। ওকে, আজকে পর্যন্তই থাক, সময় পার হয়ে গেছে। তোমাদের সিলেবাস যেটা থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র গ্র্যাভিটি যে পোর্শনটা আছে সেই গ্র্যাভিটি পোর্শনটা। আর গ্র্যাভিটি পোর্শনের মধ্যে গ্র্যাভিটি কি আমি যা যা বলছিলাম তোমাদের প্রেজেন্টেশন থেকে শুরু করে গ্র্যাভিটি পর্যন্ত যে যতটুকু আমি পড়েছিলাম যতটুকু হচ্ছে তোমাদের সিলেবাস ফর আপকামিং মিড টার্ম। ওকে, আমি এর মধ্যে একদিন ক্লাস নেব, ক্লাস নিয়ে যেহেতু তোমরা প্রেজেন্টেশন দিয়েছো, আমি বিশেষ করে ইরোর গুলা তোমরা শুধু প্রেজেন্টেশন দিয়ে গেছো, আমি হয়তো আরেকদিন ক্লাস নিয়ে তোমাদের গ্র্যাভিটিটার উপরে আর একটু ডিটেইলস বা ফার্নিশ করবো, যে প্রিভিয়াস যে নলেজ গুলো আছে সেগুলো ফার্নিশ করবো। গ্র্যাভিটি একদিন করবো আর অপটিক্যাল মিরর একদিন করবো ইনশাআল্লাহ। আর তোমরা করতে থাকো গ্র্যাভিটি, শুধু গ্র্যাভিটি কোশ্চেনটা করতে থাকো আপাতত এই কোর্সের জন্য। শুভকামনা রইল তোমার। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। হ্যাঁ, এইখানে গ্র্যাভিটি, জিওফিজিক্যাল মেথডস, গ্র্যাভিটি এন্ড ম্যাগনেটিক্স এ তোমাদের সিলেবাস হচ্ছে অনলি গ্র্যাভিটি, আর অপটিক্যাল মিনারোলজিতে তোমাদের সিলেবাস আমি দিলাম 1 থেকে 6 নম্বর লেকচার। ঠিক আছে, সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে অতি শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে। এর মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে থাকবা। ভালো থাকবা। ওয়ালাইকুম আসসালাম।